আসসালামু আলাইকুম মাহমুদ ভাইয়া। হ্যালো ভাইয়া, নতুন ব্যাচের ক্লাস 2টা থেকে 4টা একটা, 4টা থেকে 6টা একটা। এখন আমি কি 4টার ব্যাচের ক্লাসই জয়েন করেছি না, নাকি 2টার ক্লাসটা এখনো চলছে? না আপু 4টার ব্যাচে, তবে আমরা হচ্ছে যে গত ক্লাসে বলেছিলাম যে অনেকে নামাজের বিরতি চেয়েছিলেন, আমরা 4:15 থেকে শুরু করব। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে 4:15 থেকে শুরু করতে পারি, আর যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে 4টা থেকেও শুরু করতে পারি। ভাইয়া আমাকে হচ্ছে 2টার ব্যাচের জন্য হচ্ছে কল করা হয়েছিল। এখন আমি যদি 4টার ক্লাসে কন্টিনিউ করি কোনো প্রবলেম হবে? না প্রবলেম হবে না, 2টা ব্যাচে আমি তো কোনো সমস্যা হবে না। ওকে ভাইয়া। আচ্ছা মাহমুদ ভাই, আপনি আমার কাছে লিঙ্কগুলো চেয়েছিলেন না ভাই? আমি সত্যিই খুব দুঃখিত। জি মনে পড়লো, আমি আসলে
সমস্যা নাই, আপনি দিলেই চলবে ভাই। কালকে তো আগামীকাল তো অফ ডে, আমি পড়াশোনা করে নিব, আপনি সময় পেলে দিলেই চলবে। আচ্ছা আমি যে আর আমি আসলে ভাই, আমি দুইটার ব্যাচের, আমি আজকে একটু ব্যস্ত ছিলাম, বাইরে গেছিলাম, সেই কারণে চারটার ব্যাচে জয়েন করছি। কোনো সমস্যা হবে না তো ভাই? না না, কোনো সমস্যা হবে না, আচ্ছা আমি আপনাকে কিছু আচ্ছা, ঠিক লিঙ্ক আছে। জি ভাই, ইমেইলে। থ্যাংক ইউ ভাই, ইমেইলে আপনার দেবো না এখানে দেবো? ইমেইলে দেন ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে পারেন, করে দেখতে পারেন। আর যদি চান তাহলে লোকাল ভিডিওগুলো দেখতে পারেন। আমি আসলে কোনোটাই বলছি না, তবে এগুলো হচ্ছে আমি দেখি, আমি দিচ্ছি আপনাকে একটা মিনিট। ভাইয়া হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ খুলে আমাদেরকে দিল তো ভালো হতো, ওই ভাইয়া একে শিখবে কেন, আমরাও শিখি। আমি দিয়ে দিচ্ছি, আমি সবাইকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আপনাদের ক্লাসটা নিতে পারবো আমি ভালো মতো, কিন্তু যারা দুইটার ব্যাচে ক্লাস করছেন তাদেরকে নিয়ে হচ্ছে সমস্যা, কারণ 4টার দিকে ছেড়ে দিতে হয়, একটু প্রবলেম হয়ে যায়। কিন্তু আপনাদের তো 6টা, 6:30, 7টা পর্যন্ত এক্সটেন্ড করা যাবে আর কি, কারণ আমি আসলে 2 ঘন্টার ক্লাসগুলো নিয়ে অভ্যস্ত না। দুই ঘন্টা, 2.5 ঘন্টা ঠিক আছে ভাইয়া। মানে বেশিক্ষণ নিলে দেখা যায় 3 ঘন্টার উপরে গেলে মনোযোগ রাখা কষ্ট হয়ে যায়। তাও ঠিক আছে, এইটাই আসলে জন্য এলইডিপি এই কাজটা করছে, কিন্তু আমার আসলে একটু সমস্যা হয়ে যাবে। সমস্যা নেই, আপনার 6টা, 6:30, 7টা পর্যন্ত। মানে আসলে আসলে এক প্যাটার্নে চলছে তো, এখন আবার আপনাদের লেকচার গুলো নতুন করে আসলে সেট আপ করতে হবে। আচ্ছা আমি এখানে কিছু লিংক দিয়েছি, আপনারা একটু কপি করে নেন। হ্যাঁ, এগুলো হচ্ছে ভাই ভিডিও। আমি যদি তো দুইটার ব্যাচের, এখন শেখার স্বার্থে যেহেতু দুইটার ব্যাচের টাইমটা লিমিটেড, চারটার ব্যাচে সময়টা ভালো মতো দেওয়া যায়, কিছু কমিউনিকেট করা যায়, কোনো প্রেশার থাকে না যে আরেকটা ব্যাচের। সেক্ষেত্রে আমি কি দুইটার ব্যাচটা থেকে চারটার ব্যাচে জয়েন করতে পারি শেখার স্বার্থে? আপনাদের যেটা আসলে সুবিধা, আমি 2টা জি ব্যাচের জি ক্লাস জানি, জি ঠিক জি আছে? তো জি। আমি আসলে পুরো ঝামেলা করি না, আপনার যখন মন চায় যেটা আপনার ভালো লাগে আপনি সেটাতেই ক্লাস করতে পারেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংকস আ লট। কারণ আপনি আসলে শিখতে আসছেন, আমি চাই আপনি শেখেন। আসসালামু আলাইকুম স্যার। ভাইয়া, 2টা ব্যাচে কি গতকাল শুরু হয়েছে? হ্যাঁ, 2টা ব্যাচই গতকাল থেকেই শুরু হয়েছে। আচ্ছা, ক্লাসগুলো থেকে স্যার কোনো ইয়ে থাকে, মানে গ্যাপ থাকে, যেরকম আপনার 2টা বেজে যা পড়ানো হচ্ছে 4টা বেজে ঠিক ওই দিন সেম পড়াটাই পড়ানো হবে নাকি না? হ্যাঁ, আমি আসলে এরকম এই জিনিসটাই ফলো করি। অনেক সময় আসলে হয় না, দেখা যায় অনেক সময় মেনটেন করতে পারি না, বাট নিয়ারলি সেম থাকে, হয়তো 1টা 2টা ক্লাসের গ্যাপ পড়ে যায়। এটা হলে ভালো। দেখা যাচ্ছে যে অনেকে 2টা বেজে করতে পারে না, বিজি থাকবে, 4টা বেজে হ্যাঁ, জয়েন আসতে করতে পারেন, পারলো। কোনো সমস্যা নেই। আবার দেখা যাচ্ছে যে আমি 4টা বেজে করি, 2টা বেজে ফ্রি আছি, আমি দেখলাম আর একটু শিখলাম। ঠিক আছে, করতে পারেন ভাই, আমার কোনো প্রবলেম নেই। আমি 2টা থেকে 4টা পর্যন্ত ক্লাস নেই, আপনাদের যখন সুবিধা আসবেন।
আচ্ছা, আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে হচ্ছে আমরা মূলত 3টা জিনিস কভার করি, ঠিক আছে? সেটা হচ্ছে আপনার 1 মিনিট পরেই বলছি। কেউ কি জয়েন করতে চাচ্ছে ক্লাসে? না, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো কিছু লিঙ্ক দিলাম। আমার মনে হয় না এখন খুব একটা ইন্টারেস্ট পাবেন, পরবর্তীতে দেখবেন। তো ঠিক আছে, চলেন তাহলে আমরা লেকচার শুরু করি। হ্যাঁ, আজকে একটু থিওরিটিক্যালি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারাও সবাই আমার সাথে একটু কথা বলবেন, কমিউনিকেট করবেন। তারপরে আমরা লেকচারটা শেষ করি, তারপর আমরা অন্যদিকে যাব। ভাই আমাদের একটা গ্রুপ খুলে দিলে ভালো হয়। হ্যাঁ, ওটা সব করে দেবো ভাইয়া। এর আগের ক্লাসে প্রথমেই গ্রুপ খুলে দিয়ে খুব ঝামেলায় পড়ছিলাম। কিছুক্ষণ পর পর নতুন আসলে স্টুডেন্ট আসতে থাকে, ওদেরকে আবার লিঙ্ক দিতে হয়। তো একদম ক্লাসের শেষে লিঙ্কটা দেই। আর আমার মনে হয় 4:15 থেকে আপনাদের ক্লাসটা শুরু করি, যেহেতু আমার আসলে 4টা পর্যন্ত আরেকটা ক্লাস থাকে। তো ইমিডিয়েট পরপর হলে আমারও একটু অসুবিধা হয়। তো মাঝখানে 15 মিনিট একটা গ্যাপ থাকুক। আপনাদের 4:15 থেকে প্রতিদিন ক্লাস শুরু হবে। হ্যাঁ, এবং আপনারা হচ্ছে 4:10 থেকে জয়েন করার চেষ্টা করবেন। খুব বেশি লেটও করবেন না, বাট 4:10 এর আগেও জয়েন করার দরকার নেই। আচ্ছা, আসেন। দেখেন, আমরা হচ্ছে গত ক্লাসে মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু কথা বলেছিলাম। আজকে ওই জিনিসটা একটু রিপিট করছি। অফিসিয়ালি আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা আসলে প্র্যাকটিক্যালি কোনো কিছু দেখবো না, একটু থিওরিটিক্যালি কিছু জানি। তো আজকে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং এই ডিজিটাল মার্কেটিং এর টুলস না, আসলে বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে আমরা কথা বলবো। দেখেন, এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে ডেফিনেশনটা এখানে দেয়া আছে, ডেফিনেশনের মধ্যে আমি 3টা জিনিসকে হাইলাইট করছি: টার্গেটেড, মেজারেবল এবং ইন্টারঅ্যাক্টিভ। এই 3টা জিনিস মূলত। হ্যাঁ, বলেন আপনি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, রাফসান ভাই কি ক্লাসে আছে? উনি আসলে আজকে বিকেলের ক্লাসটা নিতে পারবে না, আমাকে বলেছিল। আমি তো আসলে বলছি ঠিক আছে, আমি কি বলবো, কারণ ছুটি তো দিবেন আপনারা, আমি তো ছুটি দিব না। আমাকে আমি কল দিচ্ছি, কলে পাচ্ছি না। আমাকে বলছে, কিন্তু আসলে আমাকে ইনফর্ম করছে, তার মানে এই না যে ওনাকে আমি ছুটি দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা বলে বলবেন যে আমার সাথে একটু কথা বলতে কল দিতে। আচ্ছা, ঠিক আছে। আর আপনাকে আমি কল দিয়েছি, আপনার কলটা রিসিভ করা হয়নি, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে অ্যাডমিট করে দেন। ও হ্যাঁ, ওগুলো আমি করে দিচ্ছি। আমি এখন আসলে একটু ফ্রি হয়ে আমি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কেমন আছেন সবাই আপনারা? ভালো। আপু ভালো আছি। আজকে কি ফার্স্ট ক্লাস শুরু হয়ে গেল? জি আপু। আহমদ ভাই কালকে একটু রেস্ট দিচ্ছেন না, ক্লাস শুরু করে দেবেন। সরি আপু, বলতেছি কালকে রেস্ট দিচ্ছেন না, ক্লাস শুরু করে দিলেন। ও না, আমি হচ্ছে এই ব্যাচটা কিন্তু 4:15 থেকে শুরু করছি। হ্যাঁ, কারণ এই ব্যাচটা 4টা থেকে 4টার দিকে শেষ হয়, 4:05 বেজে যায়, আবার নামাজের একটা ব্রেক থাকে। তো 4:15 থেকে 6:15 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সিস্টেম আজকে একটু কম। এখন এই ব্যাচে তো 3টা পর্যন্ত জয়েন করতেছিল 5 মিনিট পর পর। আচ্ছা, সবাইকে একটু বলে দিবেন টাইম নিয়ে যেতে জয়েন করে, কারণ টাইম জয়েন না করলে কিন্তু তাদের পেজটা কাউন্ট করা হয় না। তো সবাইকে শুরুতে এই কথাগুলো বলে দিবেন যাতে সবাই 10 মিনিটের মধ্যে জয়েন করে। ক্লাস শুরু করে অবশ্যই 10 মিনিটের মধ্যে জয়েন করতে হবে।
ঠিক আছে, দেখা যাক, ইনশাল্লাহ কেবল শুরু করলাম। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করেন তাহলে। ঠিক আছে, আচ্ছা চলেন আমরা যেটা বলছিলাম ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, তো দেখেন মূলত এই তিনটা জিনিস আসলে ডিজিটাল মার্কেটিং থেকে, ডিজিটাল মার্কেটিং বা ট্রেডিশনাল মার্কেটিং কে আসলে আলাদা করছে। কিভাবে দেখেন, এখানে প্রথমে বলা হচ্ছে টার্গেটেড। আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে খুব সহজেই আমরা যেটা দেখাতে যাই তাকে দেখাতে পারি। মার্কেটিং কিন্তু এই স্কোপটা নেই। একটা বিলবোর্ড দিয়ে রাখছেন, এখানে হয়তো আপনি একটা কারে রাখবেন, রাস্তায় একজন রিক্সাওয়ালাও যাচ্ছে, একজন বিলিয়নিয়ার যাচ্ছে, তার মানে আপনার একটা আপনার টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছাতে পারছে। কিন্তু আপনি যখন ফেসবুকে অ্যাড দিচ্ছেন, এটা কাজ হয় যে হচ্ছে মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার বা যে হচ্ছে শিল্পপতি, তাকে আপনি একটা দেখাতে পারবেন। বা আপনি হয়তো একটা রিক্সাওয়ালার জন্য বা হচ্ছে তাদের জন্য যেহেতু করতেন, এখন আসলে সেটা করতে পারবেন। জানি যে আমার টার্গেটেড অডিয়েন্স সম্পর্কে আমি হচ্ছে ডেমোগ্রাফিক সেগমেন্ট করছি, আমি তাদের সাইকোগ্রাফিক সেগমেন্ট করছি, আমি সবকিছু করে তাদের কি করছি ওয়েল ডিফাইন করে রাখছি, এবং একই সাথে তারা কিন্তু মেজারেবল। আপনি একটা বিলবোর্ড অ্যাড যাচ্ছে বা আপনি একটা নিউজ পেপার অ্যাড দিচ্ছেন, আপনি জানেন না আদৌ কতজন মানুষ এই অ্যাডটা দেখতে পাচ্ছে। কিন্তু আপনি যখন ফেসবুকে বা ইনস্টাগ্রামে একটা অ্যাড দিচ্ছেন, দিন শেষে যখন আপনি আপনার ফেসবুকের অ্যানালিটিক্সটা ওপেন করছেন, ফেসবুক কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে তোমার এই অ্যাডটা 200 জন মানুষ দেখছে, তোমার এই অ্যাডটাতে 200 জন মানুষ দেখছে এবং 100 জন মানুষ এখানে এঙ্গেজমেন্ট করছে, তাদের মধ্যে 30 জন লাইক দিছে, 20 জন কমেন্ট করছে, সবকিছু আসলে মেজারেবল। একটা মিনিট, ঠিক আছে। ইভেন আপনিও যদি আসলে কোন একটা কর্পোরেট এনভায়রনমেন্টে কাজ করেন বা আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার কোন একজন বায়ারের জন্য কাজ করেন, সেও যদি আপনাকে বলে যে তুমি আমাকে একটা মার্কেটিং ক্যাম্পেইন ডেভেলপ করে দাও, একটা মিনিট, তাহলে আপনাকে কি করতে হবে, তাকে কিন্তু আপনাকে বলতে হবে আপনার যে টার্গেট অডিয়েন্স, তাকে একটা নিউমেরিক ফিগারে কিন্তু বলতে হবে যে আমার টার্গেট অডিয়েন্স 200 জন বা 2 লাখ জন বা 2000 জন। এটা আপনি বলতে পারবেন খুব সহজে। আমরা যখন টুলস গুলো ব্যবহার করবো তখন আপনি দেখতে পারবেন যে আমরা আসলে খুব সহজে আমার টার্গেট অডিয়েন্সের ফিগারটা আমরা ফাইন্ড আউট করতে পারি। কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু এটা পসিবল ছিল না। আপনাকে তখন বলতে হতো অনেক মানুষ দেখবে, কিছু মানুষ দেখবে, এইভাবে আসলে সেটাকে এক্সপ্লেইন করতে হতো। বাট এখন আমরা যখন আমাদের মার্কেটিং ক্যাম্পেইন গুলোকে আসলে এক্সপ্লেইন করি বা সেটাকে যখন ডেভেলপ করি, তখন আমরা কিন্তু একটা নিউমেরিক্যাল ফিগারে আমার অডিয়েন্সের সাইজ থেকে আমরা বলতে পারি যে আমার অডিয়েন্স সাইজ হচ্ছে 2000, আমার অডিয়েন্স সাইজ হচ্ছে 20,000। এগুলো আসলে বলা সম্ভব। এবং অবশ্যই কি তারা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ। আপনি ফেসবুকে যখন অ্যাড দিচ্ছেন, আপনার ইন্টেনশন হচ্ছে আপনি বিজনেস টু কনজিউমার বা B2C একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছেন। একইভাবে আপনি যদি বিজনেস টু বিজনেস কোনো কিছু লঞ্চ করতে চান, আপনি লিঙ্কডইনে চলে যাচ্ছেন। ঠিক আছে, এই যে ইন্টারঅ্যাক্টিভের বিষয়টা, ধরেন আপনি একটা ডায়াবেটিক কিট সেল করতেছেন, তো সেখানে হচ্ছে যে মানুষগুলো ডায়াবেটিক কিট পারচেজ করতেছে তারা হয়তো 50+, তাদেরকে হয়তো আপনি ফেসবুকে পাচ্ছেন না, কিন্তু লিঙ্কডইনে আপনি যে তাদেরকে পাচ্ছেন। তাহলে কি হচ্ছে, আপনি যে মার্কেটিং প্ল্যাটফর্মটা চুজ করবেন বা করছেন, সেখানে আসলে অবশ্যই আপনার টার্গেট অডিয়েন্সের একটা ইন্টারাকশন থাকতে হবে। আপনি যাদেরকে নিয়ে কাজ করবেন সে টার্গেট গ্রুপ হচ্ছে কখনো ফেসবুকেই ঢোকে না। আপনি যদি ফেসবুকে অ্যাড দেন তাহলে সেটা আসলে ইফেক্টিভ হবে না। তো অবশ্যই আপনি যখন আপনার অডিয়েন্সকে জানবেন, তাদের আপনার ডেফিনিশনটা ক্রিয়েট করবেন, তখন আসলে তারা কোন প্ল্যাটফর্মে কতটুকু সময় স্পেন্ড করে, দিনের কোন সময়টা স্পেন্ড করে। দেখেন একজন যে জব করে সে কিন্তু 24 আওয়ার ফেসবুকে বসে থাকে না, সে হয়তো অফিস টফিস শেষ করে রাত 9টা 10টার দিকে সে হয়তো ফেসবুকে টাইম স্পেন্ড করে। বা একজন টিনেজার, সে হয়তো দিনের একটা হিউজ টাইম স্পেন্ড করছে। তাহলে আমরা কিন্তু এই জিনিসটাও জানতে পারছি যে আমার যে টার্গেট অডিয়েন্স, সে আসলে পার্টিকুলার দিনের কোন সময়টা পার্টিকুলার কোন প্ল্যাটফর্মে সে থাকছে। এই সব জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হয়। এবং অবশ্যই আমরা কি করছি, আমরা যখন ডিজিটাল মার্কেটিং করছি তখন একটা ডিজিটাল টেকনোলজি ব্যবহার করছি। এবং দেখেন লাস্টে বলা হচ্ছে টু রিচ দ্য ভিউয়ার্স, টার্ন দেম ইনটু কাস্টমার। খুব মজার একটা বিষয়। দেখেন আপনার বাসাতে হয়তো আপনার বাবা সকালবেলা উঠে বাজারে যাচ্ছে,
বা কোনো কিছু যদি দেখা যাচ্ছে রান্না করতে গিয়ে আপনার মা দেখলো যে নাই, হয়তো আপনাকে বললো যে তুমি যে হচ্ছে বাজার থেকে নিয়ে আসো, বা আপনার মা হয়তো একটা শপিং মলে চলে গেল কিছু বাজার করতে। তো এই যে আমরা বাজারে যাচ্ছি, আপনার বাবা যাচ্ছে বা আপনার মা যাচ্ছে, যখনই যাচ্ছে তাদের কিন্তু ইন্টেনশনটাই তারা বাজারে যাচ্ছে বাজার করতে। আপনার বাবা কিন্তু সকালবেলা উঠে যখন বাজারে যায় তখন সে কিন্তু সেখানে আড্ডা দিতে যায় না, সে বাজারে যায়। আপনি যখন ঈদের শপিং করতে যাচ্ছেন বা সন্ধ্যার সময় বের হয়েছেন মার্কেটে যাবেন কোনো কিছু একটা কিনতে, আপনার একটা বার্থডে, আপনি একটা ড্রেস কিনবেন বা আপনার ছোট বোনের জন্য কোনো একটা গিফট কিনবেন, আপনি মার্কেটে যাচ্ছেন, আপনার ইন্টেনশন হচ্ছে বাজার করবেন। তো দেখেন আমরা যখন ফেসবুকে যাচ্ছি বা ইউটিউবে একটা মুভি দেখতে যাচ্ছি, তখন আমাদের ইন্টেনশন কিন্তু কোনো প্রোডাক্ট পারচেস করার না, কিন্তু সেখানে গিয়ে কিন্তু আমরা অনেক প্রোডাক্ট পারচেস করতেছি। কারণ কি? কারণ বিভিন্ন অ্যাডভার্টাইজাররা আমাদেরকে মোটিভেট করতেছে, আমাদেরকে স্টিমুলেট করতেছে। কিসের মাধ্যমে? তাদের অ্যাডের মাধ্যমে। এবং আমি অ্যাজ এ ভিউয়ার ফেসবুকে গিয়েছি, আমি কি করতে গিয়েছি, আমি আমার একটা ফটো আপলোড দিচ্ছি, সেটাতে কয়টা লাইক করছে, কয়টা কমেন্ট করছে, বা আমার ফ্রেন্ডরা কি কমেন্ট করছে, সেই জিনিসগুলো দেখার জন্য। এবং এইগুলো দেখতে দেখতে আমার নিউজ ফিডে অনেক সময় অ্যাড আসতেছে, এবং কোনো একটা অ্যাডে আমি নিজেকে পজ করে ফেলতেছি, সেটাতে আমি ক্লিক করতেছি, সেখানে টাইম স্পেন্ড করতেছি, এবং একটা পর্যায়ে গিয়ে সেটা দেখা যাচ্ছে আমি কিনেও ফেলতেছি, একটা আননেসেসারি প্রোডাক্ট, আমার প্রয়োজন নেই, কিন্তু তারপরে আমি কিনে ফেলছি। তো এখন ডিজিটাল মার্কেটিং এর এই আসলে একটা অপরচুনিটি, যারা হচ্ছে অ্যাডভার্টাইজার বা বিভিন্ন অর্গানাইজেশন এরা এটা গ্র্যাব করছে। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে একজন ভিউয়ারকে আসলে কি করা হচ্ছে, তাদেরকে কাস্টমারে কনভার্ট করে ফেলা হচ্ছে, যেটা আসলে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সম্ভব। তো এখানে সেই জিনিসগুলো বলা আছে, এবং এখানে নিচে বলা হয়েছে যে ডিজিটাল মার্কেটিং ইজ দ্য অ্যাক্ট অফ প্রমোটিং প্রোডাক্ট অর সার্ভিস উইথ দ্য হেল্প অফ ডিজিটাল ডিভাইস অ্যান্ড টেকনোলজি। খুবই সহজ কথা, আমি না বললেও আপনারা বুঝতে পারতেন বা জানতেন। এখানে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার অপরচুনিটির কথা বলা হয়েছে। এটা নিয়ে আসলে আমি ডিসকাস করছি না, এখানে ক্যারিয়ার অপরচুনিটি আপনারা আপনাদের গোল সেট আপ করা আছে, ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে বলার তেমন কিছু নেই। এখন দেখেন এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর এখানে টাইপস এর কথা বলা হয়েছে। এখানে আসলে মূলত আমরা এই জিনিসগুলো কভার করব আমাদের কোর্সের মধ্যে। কি কভার করব? আমরা কন্টেন্ট মার্কেটিং নিয়ে কথা বলবো, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কথা বলবো, আমরা এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কথা বলবো, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং এবং গুগল অ্যাডস এবং আদার্স, মানে গুগলের আর যে আসলে প্ল্যাটফর্ম গুলো আছে, আপনারা অনেকেই হয়তো নাম শুনে থাকবেন, গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল মাই বিজনেস, এই ধরনের গুগলের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা জানবো, এবং এই ম্যাক্সিমাম জিনিসগুলো আসলে আমরা ব্যবহার করি। মূলত আমরা যারা ডিজিটাল মার্কেটিং, আমরা দুইটা কাজে ব্যবহার করি। এক হচ্ছে আমাদের কনজিউমারের ডাটাগুলোকে আমাদের অ্যানালাইজ করতে হয়, এই জন্য আমাদের গুগলে এই টুলস গুলো ব্যবহার করতে হয়। এবং হচ্ছে আমরা যখন অ্যাড গুলোকে রান করতে চাই, তখন আসলে গুগলের কিছু প্ল্যাটফর্ম আমাদেরকে ব্যবহার করতে হয়, ঠিক আছে? তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে এই জিনিসগুলোর ইনডেপথ, মানে একদম ডেপথে গিয়ে এই জিনিসগুলো জানবো। এখন আমরা এই জিনিসগুলো নিয়ে একটু বেসিক কথা বলি, যাতে আপনারা আসলে বুঝতে পারেন যে আসলে আপনারা কি কি শিখতে যাচ্ছেন। দেখেন এখানে অর্গানিক কথাটা লেখা আছে, আমরা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং নিয়ে কিছু কথা বলি। কন্টেন্ট আসলে ডিজিটাল মার্কেটিং যে ইন্ডাস্ট্রি, এই ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির কিং বলা হয় হচ্ছে কন্টেন্টকে। আসলে কন্টেন্ট ডিজিটাল মার্কেটিং এ বলেন বা আপনার নিজের পার্সোনাল লাইফে বলেন, কন্টেন্ট ছাড়া আসলে কোনো কিছুই নেই। কন্টেন্ট হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ, আপনি আসলে যেভাবে কথা বলছেন। আপনি যদি আজকে আপনার এক্সপ্রেশন, আপনার ক্ষুধা লাগছে, আপনি আপনার মাকে কিছু বলছেন, মা আমাকে ভাত দাও, আপনি তো কিছু একটা ডেলিভার করলেন, আপনার মা তো আপনার কথাটা শুনে বুঝতে পারলো যে আপনার ক্ষুধা লাগছে। আপনি যদি এটা বলারই ক্ষমতা না থাকতো, তাহলে কিন্তু আপনি খুব বিপদে পড়ে যাইতেন, বা আমরা সবাই আসলে সার্ভাইভ করতে পারতাম না। ধরেন আপনি কথা বলছেন না, আপনি কিন্তু আপনার এক্সপ্রেশন দিয়েও বুঝিয়ে দিতে পারেন। অনেক সময় আমি যখন আপনাদের ক্লাস নেই, আমার মা মাঝে মাঝে চা নিয়ে আসে, বা আমার ওয়াইফ মাঝে মাঝে এইটা ওইটা নিয়ে আসে, আমি তাদেরকে অনেক সময় বলি রেখে যাও, বা অনেক সময় হাত দিয়ে ইশারা করে বলি দরকার নেই। তো আমি কিন্তু কোনো কথা বলছি না, বাট আমার হচ্ছে এক্সপ্রেশনে আমি বুঝিয়ে দিচ্ছি। বা আপনার টম এন্ড জেরি যখন কার্টুন দেখেন, তখন সেখানেও কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ থাকে না, বাট আপনারা সেইটা দেখেন, হাসেন, কিসের মাধ্যমে? এক্সপ্রেশনের মাধ্যমে। এগুলো আসলে সবই কি? সবই হচ্ছে এক একটা কন্টেন্ট। আমরা যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, তখন আমরা এই কন্টেন্ট নিয়ে কাজ করব। কন্টেন্ট হতে পারে একটা টেক্সট, হতে পারে একটা ইমেইলের কপি, আপনি একটা ইমেইল লিখছেন, হতে পারে আপনি খুব সুন্দর একটা গল্প লিখছেন, সবকিছু একটা কন্টেন্ট। হতে পারে আপনি একটা ভিডিও তৈরি করছেন, হতে পারে আপনারা একটা অডিও তৈরি করছেন, এগুলো সবই আসলে কন্টেন্ট। তো কন্টেন্টের কি আসলে কিং বলার কারণ হচ্ছে এটাই, কারণ কন্টেন্টের মাধ্যমে আমরা আমাদের মেসেজটা আমাদের অডিয়েন্সের কাছে ডেলিভার করি।
ঠিক আছে, এখন কন্টেন্টের ডেফিনেশন এখানে আছে, দেখেন কন্টেন্ট মার্কেটিং বলছে এ টাইপ অফ মার্কেটিং দ্যাট ইনভলভ দ্য ক্রিয়েশন এন্ড শেয়ারিং অফ অনলাইন ম্যাটেরিয়াল। ঠিক আছে, একটা ছোট্ট একটা লাইন আপনারা দেখছেন যে দারাজের শেষে লেখা আছে হচ্ছে হ্যাপি শপিং, বা কোকা কোলার একটা ট্যাগ লাইন আছে, সবকিছুর একটা স্লোগান থাকে। তো এই যে স্লোগান বা ছোট ছোট কন্টেন্ট যখন তৈরি করা হয়, বা আপনারা যখন ফেসবুকে ধরেন আপনি ফেসবুকে কি করছেন, আপনার ফ্রেন্ডরা মিলে সবাই মিলে খাইতে গেছেন, খাইতে গিয়ে একটা সেলফি তুললেন, সেলফি তুলে ওইখানে একটা ক্যাপশন দিয়ে দিলেন যে বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা, বা আপনার একটা খুব কিছু ভালো লাগছে, আপনি মজা পাইছেন, আপনি সেটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়ে দিলেন ফেসবুকে, কষ্ট পাইছেন সেটা নিয়ে আপনি স্ট্যাটাস দিয়ে দিলেন। যে আপনার লেখাগুলো লিখছেন এগুলো কিন্তু আপনার পার্সোনাল লাইফের একটা কন্টেন্ট। আমরা অনেক সময় ফেসবুক অনেকে অনেক রকম ব্যবহার করি, কেউ হয়তো বুঝি না কি লিখতে হবে না লিখতে হবে, একটা কষ্ট পাইলে চট করে লিখে ফেলি, সেটা একটা কিছু মজা লাগলেও সেটা হুট করে লিখে ফেলি। কিন্তু আপনি যখন মার্কেটিং এর কাজ করবেন, আপনার পেজ থেকেও এই ধরনের আসলে ছোট ছোট স্ট্যাটাস বা ছোট ছোট কন্টেন্ট লিখতে হয়, কিন্তু সেই জন্য কিন্তু আমাদেরকে অনেক কিছু রিসার্চ করে একটা কন্টেন্ট লিখতে হয়। আমি দুইটা লাইন লিখছি, কিন্তু দুইটা লাইনের জন্য দেখেন দুইজন মানুষ 2 দিন ধরে পরিশ্রম করছে, এবং অনেক সময় দুইটা লাইন ভাইরালও হয়ে যায়, মানুষ এটা নিজেদের স্লোগান হিসাবে ইউজ করে ফেলে, রিয়েল লাইফে আমরা ওই কথাগুলো বলি সবসময়। এরকম অনেক ডায়ালগ আছে যেটা হয়তো আপনি টিভিতে একটা অ্যাড দেখছেন, অ্যাড দেখে সেটা মুখে মুখে বলতে বলতে একটা কমিউনিটি ওইটাকে ব্যবহার করা শুরু করে ফেলছে, মানে ওই কন্টেন্টটা বা ওই লাইনটা ভাইরাল হয়ে গিয়েছে। এগুলো আসলে এমনি এমনি চট করে তৈরি করে ফেলা হয় না, এগুলো আসলে ক্রিয়েট করতে হয়। এখানে সেটাই বলছে যে ক্রিয়েশন, আপনাকে কন্টেন্ট আসলে ক্রিয়েশন করতে হবে এবং সেটা শেয়ার করতে হবে। এবং কন্টেন্টের ম্যাটেরিয়াল কি টাইপের হতে পারে, ভিডিও হতে পারে, ব্লগস বা টেক্সট কন্টেন্ট হতে পারে, বা সোশ্যাল মিডিয়ার কোনো একটা পোস্ট হতে পারে। এবং দেখেন বলছে দ্যাট ডাজ নট এক্সপ্লিসিটলি প্রমোট এ ব্র্যান্ড বাট ইটস ইন্টেন্ট টু স্টিমুলেট ইন্টারেস্ট। একটা কন্টেন্ট মার্কেটিং নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন কন্টেন্ট মার্কেটিংটা আপনি এমন তৈরি করবেন যেটা আসলে আপনার কি বলবো, ডিরেক্টলি আপনার তো গোল হচ্ছে আপনার প্রোডাক্টটা সেল করা বা আপনার ব্র্যান্ডটাকে প্রমোট করা, কিন্তু ডিরেক্টলি আপনি আপনার ব্র্যান্ডের কথা বলতে পারবেন না। আপনাকে কি করতে হবে, আপনার কনজিউমারকে স্টিমুলেট করতে হবে আপনার ব্র্যান্ডের দিকে। আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি হচ্ছে গত রোজার ঈদে আমি ফেসবুকে একটা অ্যাড দেখেছিলাম, স্কোয়ারের একটা অ্যাড। তো দেখেন স্কোয়ার কি করেছে, রাঁধুনি একটা গুঁড়া মশলা অ্যাড, তারা হচ্ছে একটা রান্নার রেসিপি দেখাচ্ছিল সে অ্যাড, ঠিক আছে, এবং রান্নার রেসিপির সময় সে যে উপকরণগুলো ব্যবহার করছিল সেখানে আসলে সে বলছিল যে আপনি হচ্ছে এই যে গরু মাংসটা রান্না করছেন, এখানে 2 চামচ লবণ দিবেন, 2 চামচ রাঁধুনি ধনিয়ার গুঁড়া দিবেন, 2 চামচ হচ্ছে রাঁধুনি মরিচের গুঁড়া দিবেন। এখন দেখেন রাঁধুনি মরিচের গুঁড়া ছাড়া কি এই রান্নাটা হবে না? হবে, কিন্তু সে কি করছে, সে রাঁধুনি মরিচের গুঁড়ার কথা বলছে। এখানে সে যদি এই ধরনের রেসিপি না তৈরি করে, সে যদি ডিরেক্টলি বলতো যে এই যে রাঁধুনি এই গুঁড়া মশলাটা হচ্ছে একদম মাঠ থেকে তুলে এনে খুব সুন্দর করে পরিষ্কার করে অটোমেটিক মেশিনে প্যাকেটজাত করে আপনার সামনে নিয়ে আসছে, আপনার একটা কিন্তু দেখতেন না, বা আমি নিজেও একটা দেখতাম না। একটা রান্নার রেসিপি দেখাচ্ছি, আমার মজা লাগছে, দেখা দেখি তো মাঝে মাঝে, তো আমিও তখন আমি ঢাকায় থাকতাম, আমি একা থাকি, আমিও হয়তো একদিন রান্না করে খাই না, তো সেই সময় কিন্তু আমি একটা দেখে ফেলছি। এবং অনেক সময় আমরা এরকম অ্যাড দেখতে দেখতে কিন্তু ব্র্যান্ডের সাথে পরিচিত হয়ে যাই, এবং এগুলোই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর স্ট্র্যাটেজি। আপনি যদি টেলিভিশনে একটা অ্যাড দিতেন, আপনার একটা টাইম লিমিট থাকতো যে আপনাকে 30 সেকেন্ডেরই একটা অ্যাড দিতে হবে, এর বাইরে আপনি যেতে পারবেন না। কিন্তু আপনি যখন ফেসবুকে একটা অ্যাড দিচ্ছেন, আপনি 2-3 মিনিটের একটা অ্যাড দিতেই পারবেন, এবং সেখানে আপনি এই ধরনের কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন। এবং এখানে দেখেন কন্টেন্ট মার্কেটিং এর বিষয়ে আরো কিছু বলা হচ্ছে, যে আমরা যখন একটা কন্টেন্ট মার্কেটিং তৈরি করব আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য, তখন সেখানে আসলে কিছু জিনিস আমাকে মেইনটেইন করতে হয়। আচ্ছা, সেটা কি? সেটা হচ্ছে ভ্যালুয়েবল, রিলেভেন্ট এবং কনসিস্টেন্ট। তার মানে হচ্ছে দেখেন আপনারা এখানে কোর্স করতে আসছেন, আমি আপনাদেরকে প্রতিদিনই কিছু না কিছু টপিকে পড়াবো। আজকে হয়তো আপনাদেরকে থিওরিটিক্যাল কিছু পড়াচ্ছি, আগামীকাল হয়তো আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল কিছু পড়াবো, তারপর দিন হয়তো আবার থিওরি পড়াবো, কোনদিন হয়তো কোনো একটা টুলস দেখাবো, কোনদিন হয়তো কিছু একটা দেখাবো। এবং প্রতিদিনই আপনারা কিছু নতুন যদি শিখতে পারেন, তাহলে আপনারা কিন্তু আমার ক্লাসে আসবেন। এখন যদি নতুন কিছু শিখতে না পারেন, বা আমি আপনাদেরকে আপনাদের যে নলেজ আছে সেখানে যদি কোনো কিছু নতুন অ্যাড না করতে পারি, কোনো ভ্যালু ক্রিয়েট না করতে পারি, আপনারা কিন্তু আমার ক্লাসে আসবেন না। একইভাবে আমার কন্টেন্ট মার্কেটিং এ অবশ্যই আমার যে টার্গেট অডিয়েন্স, তাদের নলেজে বা তাদের লাইফে কিছু ভ্যালু ক্রিয়েট করতে হবে, পাশাপাশি একটা রিলেভেন্সি থাকতে হবে।
এখন আমি বলছি ডিজিটাল মার্কেটিং খুব ভ্যালুয়েবল একটা কনসেপ্ট। একইভাবে গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট এগুলো আসলে ভ্যালুয়েবল একটা কনসেপ্ট, ঠিক আছে? অ্যাকাউন্টিং, ফিনান্স সবকিছুই। এখন আপনারা এখানে ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন, আমি আপনাদেরকে ফিনান্স পড়াচ্ছি। তাইলে সেটা কিন্তু আপনার জন্য রিলেভেন্ট কিছু হবে না। আপনি এখানে ফিনান্স পড়তে আসেন নাই, আপনি কি করবেন? আপনি তাও আমার ক্লাসে আর আসবেন না, সেটা যতই ভ্যালুয়েবল হোক না, সেখানে আপনার কোনো ইন্টারেস্ট নেই, সেটা আপনার জন্য রিলেভেন্ট না। এবং সেটা কি করতে হবে, সেটা হচ্ছে কনসিস্টেন্ট হতে হবে। মানে আমাকে কন্টিনিউয়াসলি, এই যে আমি আপনাদের ক্লাসে আসছি, আমি প্রত্যেক দিন 4টা থেকে 6টা পর্যন্ত আপনাদের ক্লাস করবো। আমি যদি একদিন 1:30টার দিকে এসে ক্লাস করা শুরু করে দিই, একদিন 3টার দিকে এসে ক্লাস করা শুরু করি, তাহলে আপনারা কি হবেন? সেক্ষেত্রে আপনারা ডিমোটিভেট হয়ে যাবেন। তাহলে আমি যখন একটা কন্টেন্ট মার্কেটিং করব, তখন এই কন্টেন্ট গুলো আমাকে নিয়মিত পাবলিশ করতে হবে, কারণ মার্কেটে আমার অনেক কম্পিটিটর থাকে। আমি যদি থেমে যাই, তাহলে আমার মার্কেটে কিন্তু আরেকজন গ্র্যাব করে নেবে। তো এই হচ্ছে আমাদের কন্টেন্ট মার্কেটিং এর বিষয়। এই 3টা জিনিস মাথায় রেখে আমাদের কন্টেন্টটাকে ডেভেলপ করতে হয়। এবং আপনারাও নিজেরা, যখন আমরা কন্টেন্ট মার্কেটিং এর ক্লাসটা করব, তখন আপনারাও নিজেরা প্র্যাকটিক্যালি প্রত্যেকে কন্টেন্ট ডেভেলপ করবেন, ঠিক আছে? এবং এইখানে আসেন, এখানে কন্টেন্ট মার্কেটিং এর কিছু টাইপ বলছে ব্লগিং, যেটা আসলে ব্লগিং বা ব্লগার সম্পর্কে আপনারা জানেন। এখানে হচ্ছে ভিডিও হতে পারে, পডকাস্টিং হতে পারে, ইমেইল হতে পারে, অনেক কিছুই আসলে হতে পারে। এবং এখানে আরো কিছু বলা হচ্ছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এখানে দেখেন বলছে সার্চ ইঞ্জিন রিওয়ার্ডস বিজনেস দ্যাট পাবলিশ কোয়ালিটি কনসিস্টেন্ট কন্টেন্ট। দেখেন, আপনি যদি একটা কোয়ালিটি মেইনটেইন করতে পারেন আপনার কন্টেন্টের, এবং সেটা যদি আপনি একটা ধারাবাহিকতা বজায় রেখে প্রতিনিয়মিত পাবলিশ করেন, তাহলে আপনাকে আর কোথাও থেকে আপনি বেনিফিটেড হন বা না হন, সার্চ ইঞ্জিন যেগুলো আছে তারা আপনাকে রিওয়ার্ড দিবে, ঠিক আছে? সার্চ ইঞ্জিন বলতে আমি কার কথা বলছি? আমি গুগলের কথা বলছি, আমি ইয়াহুর কথা বলছি, আমি মাইক্রোসফটের কথা, আমি হচ্ছে ইয়ান্ডেক্স এর কথা বলছি। যে সার্চ ইঞ্জিন গুলো আছে, তারা কি করবে? তারা আপনাকে রিওয়ার্ড দিবে। কিভাবে দিবে সেই জিনিসগুলো আমরা দেখবো। তো এই স্লাইডটা আমি আপনাদেরকে দিব, আর যে বিষয়গুলো আছে এগুলো আপনারা সবাই পড়ে নেবেন। এখন আসলে আমরা একটু সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলি। দেখেন, সোশ্যাল মিডিয়ার ডেফিনেশনটা খুব ইজি। আমরা যে প্রমোশনটা বা যে মার্কেটিংটা সোশ্যাল মিডিয়ায় করবো, সেটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এর বাইরে আর কিছুই না। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা কেন করছি? বেশ কয়েকটা কারণের মধ্যে খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে, সোশ্যাল মিডিয়াটা হচ্ছে ডাবল ওয়ে বা টু ওয়ে একটা কমিউনিকেশন সিস্টেম, ঠিক আছে? আপনি যখন ফেসবুকে, আপনি যখন টেলিভিশনে একটা অ্যাড দেখছেন, বা নিউজ পেপারে একটা অ্যাড দেখছেন, বা বিলবোর্ডে একটা অ্যাড দেখছেন, তখন আসলে আপনার যে অ্যাডভার্টাইজার, যে আসলে অ্যাডটাকে প্রমোট করছে, সে তার মেসেজটা ঠিক মতো দিয়ে দিচ্ছে, ঠিক আছে? হয়তো আপনি একটা ফ্রিজের অ্যাড দেখছেন, সে হয়তো বললো যে ফ্রিজের এই সুবিধা আছে, সে বলে চলে গেল, আপনি একটা দেখলেন। কিন্তু আপনার একটা ইচ্ছা ছিল যে আপনি এমন একটা ফ্রিজ চান যেটাতে আসলে কোনো জিনিস আসলে ইনস্ট্যান্ট সে আইস করে ফেলবে। আপনি একটা পানি দিচ্ছেন, একটা সুইচ চাপ দিবেন, সেটা ইনস্ট্যান্ট আইসে কনভার্ট হয়ে যাবে। কিন্তু আপনার একটা ইচ্ছা ছিল, আপনি হচ্ছে টিভিতে অ্যাড দেখলে বা বিলবোর্ডে অ্যাড দেখে বলতে পারবেন না। আপনি তো বিলবোর্ডে অ্যাড দেখে সেখানে যে লিখে আসবেন না যে আপনার এই ইচ্ছা আছে। কিন্তু আপনি যখন একটা ফেসবুকে বা ইনস্টাগ্রামে একটা অ্যাড দেখছেন, আপনি কিন্তু খুব সহজেই সেখানে কমেন্টে বলে দিতে পারছেন যে আপনার এই ধরনের একটা ইন্টেনশন আছে। এবং আপনার যে হচ্ছে অ্যাডভার্টাইজার, সেও কিন্তু এই জিনিসগুলো প্রতিনিয়ত চেক করে। আপনি একটা কোনো কিছু কমেন্ট করলে সে সেটার ফিডব্যাক দেয়, বা সে সেটা যদি কোনো কনস্ট্রাকটিভ কিছু আপনি লেখেন, সে অবশ্যই সেটা কিন্তু নোট করে রাখে, যে পরবর্তীতে সে এটা নিয়ে হয়তো কাজ করবে, বা কতটা লাইক আসছে, কিরকম কমেন্ট আসছে, মানুষ সেটাকে ভালো কমেন্ট করছে না খারাপ কমেন্ট করছে, সবগুলো নিয়ে কিন্তু আসলে সে কাজ করে। এখানে এই জিনিসগুলোই বলা হচ্ছে যে আপনি হচ্ছে যেহেতু দেখেন, আমরা হচ্ছে গুগলে যদি যাই, এখানে এটা গুগলের একটা, আমি ফেসবুকে আসি, দেখেন ফেসবুকে আমি যখন আসছি, আমি যদি আমার হোম পেজটাতে যাই, তাহলে এখানে আমি আসার সাথে সাথেই কিন্তু অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাচ্ছে, আমি স্ক্রল করে দেখতে পাচ্ছি, ঠিক আছে? কিন্তু আমি যখন গুগলে যাচ্ছি, তখন কিন্তু গুগলের এই পেজটা প্রায় ব্লার। আমি কিছু লিখে সার্চ করলেই কেবলমাত্র গুগল আমাকে দেখাবে। এখন আপনি একটা নতুন বিজনেস শুরু করছেন, abc.com। এখন গুগলে যেহেতু মানুষ আসলে abc.com সার্চ করতেছে, কিন্তু আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা তো আসলে গুগলেই আছে, তাই না? ওয়েবসাইট গুলো কোথায় থাকে? বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে আমরা ওয়েবসাইট গুলোকে ট্র্যাক করতে পারি।
এখন যেহেতু গুগলে আপনার ওয়েবসাইটটা দেখাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত দেখাবে না যতক্ষণ পর্যন্ত না আপনি গুগলের কাছে দেখতে চাইবেন যে তুমি আমাকে এই ডটকমটা দেখাও। তো এখন আপনার কি প্রয়োজন? আপনার ওয়েবসাইটে যাতে মানুষ আসে, ঠিক আছে, এখানে মানুষকেই বা আমরা অডিয়েন্সকে আমরা বলছি ট্রাফিক, ঠিক আছে। তাহলে আপনার ওয়েবসাইটে কি দরকার? ট্রাফিক দরকার বা কাস্টমার দরকার। আপনি ফেসবুকে এইখানে একটা কিছু লিখলেন, লিখে এটা সার্চ করলেন, ধরেন আমি এখানে স্ক্রল করতে করতে, আচ্ছা দেখেন এই যে মস্কট, আমি মস্কটকে চিনি কিন্তু আমার এখানে দেখে ভালো লাগলো, আমি এদের হয়তো একটা ওয়েবসাইট আছে, আমি এখানে হিট করলাম, এরা আমাকে দেখেন, আমি চলে আসলাম, এটা হয়তো ফেসবুকের একটা পেজ। আচ্ছা দেখেন এটা আমি তাদের ওয়েবসাইটে চলে আসলাম। তাহলে এই যে এই পার্টিকুলার ওয়েবসাইট মস্কট, এই অডিয়েন্সটা কোথায় থেকে পাইলো? অডিয়েন্সটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এখানে সেটাই বলছে যে আমরা হচ্ছে যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছি তখন সেটা আমাকে আমার ইনবাউন্ড যে ট্রাফিক, সেই ট্রাফিকটাকে ইনক্লুড করছে এবং ইনস্ট্যান্ট ফিডব্যাক। আমার এইটা দেখে ভালো লাগলো না, আমি এখানে আসলাম, আমার এই চশমাটা দেখে ভালো লাগলো না, আমি এখানে কিন্তু নিতে পারি যে আপনাদের প্রোডাক্ট কোয়ালিটি ভালো না, বা এখানে আমার এই জিনিসটা আসলে ইউজার ফ্রেন্ডলি না, আমি সেখানে লিখে দিতে পারি যে আপনাদের ওয়েবসাইটটা ইউজার ফ্রেন্ডলি, আমি আসলে বুঝছি না আমাকে কি করে প্রোডাক্টটা অর্ডার করতে হবে। এইভাবে কিন্তু আমি ইনস্ট্যান্ট একটা ফিডব্যাক দিতে পারি। এবং এখানে যদি তাদের এইটা একটা প্রবলেম থেকে থাকে, একটা বাগ থেকে থাকে, হয়তো তারা সেটা নোটিস করে না, আমার জন্য কিন্তু সে সেটা সাথে সাথে জানতে পারবে যে আসলে এখানে একটা প্রবলেম আছে, অডিয়েন্সরা আসলে বা কাস্টমাররা আসছে কিন্তু তারা আসলে প্রোডাক্টটা সঠিকভাবে অর্ডার করতে পারছে না, তখন সে কিন্তু একটা দ্রুত পদক্ষেপ নেবে এবং এটা ঠিক করে ফেলবে। পাশাপাশি কি হতে পারে? রিলেশনশিপ, আসলে যেখানে একটা আপনি কমিউনিকেট করতে পারছেন, আপনি হচ্ছে মেসেজ সেটাকে ডেলিভার করতে পারছেন এবং সেটাকে গ্রাফ করতে পারছেন, সেখানে একটা রিলেশনশিপ বিল্ড হওয়ার সম্ভাবনা থাকে। আপনাদের যে এই যে আমি কথা বলছি, আমি আপনাদের সাথে দেখেন ক্লাস যখন আমি নিচ্ছি, আপনাদের মধ্যে থেকে হয়তো 5 জন বা 10 জন ক্লাসে রেসপন্স করবেন, যারা রেসপন্স করবেন দেখবেন এন্ড অফ দা কোর্স তাদের সাথে আমার একটা বন্ডিং তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আমি আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্সে দেখছি কিছু স্টুডেন্টের সাথে আমার একটা পার্সোনাল সম্পর্ক হয়ে যায়, শুধুমাত্র তাদের সাথে হয় যারা হচ্ছে ক্লাসে খুব বেশি রেসপন্স করে। যারা চুপচাপ থাকে এরা কিন্তু দেখবেন ক্লাসে আমাকেও ভুলে যায়, আমিও তাদেরকে ভুলে যাই। তো যেখানে আসলে কমিউনিকেশন হয় সেখানে একটা রিলেশন বিল্ড আপ হয় এবং সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটা আসলে সম্ভব। আপনি একটি ইউটিউব ভিডিও দেখলেন, সেখানে আসলে রেসপন্স করতে পারেন না, ঠিক আছে, মানে যে অ্যাড গুলো আমরা দেখি, আপনি একটা ভিডিওতে কমেন্ট করতে পারছেন, বাট পার্টিকুলার ইউটিউবের ভিডিওর মাঝখানে যে অ্যাড গুলো দেখেন ওই অ্যাড গুলো আসলে কমেন্ট করার সুযোগ থাকে না। বাট আদার যে সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়া গুলোতে আমরা কিন্তু কমেন্ট করতে পারি। রিড কাস্টমার সাইকোগ্রাফ, অবশ্যই আপনি কাস্টমার আপনার প্রোডাক্ট নিয়ে কি ভাবছে সেই জিনিসগুলো আপনি খুব সহজেই বুঝতে পারেন। ইমপ্রুভ প্রোডাক্ট, আপনি তাদের যেহেতু আপনার কাস্টমারের সাইকোগ্রাফ বুঝতে পারছেন, আপনি সেটা কি করতে পারেন, আপনি আপনার প্রোডাক্টটা সেই অনুযায়ী ইমপ্রুভ করতে পারেন এবং এটা অবশ্যই কস্ট ইফেক্টিভ। আমরা খুব কম সহজে, আমরা খুব বেশি মানুষের কাছে আমরা সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টটাকে লঞ্চ করতে পারি। এখন দেখেন একটু বেশ কিছু প্ল্যাটফর্মের কথা বলা আছে, এই প্ল্যাটফর্মগুলো আমরা এখানে কভার করব। আমরা টুইটার মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা দেখব না, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব এবং আরেকটা আমরা দেখবো প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে পিন্টারেস্ট। ইমেল মার্কেটিংটা কোনো কারণে আপনি হয়তো স্কিপ করতেছেন, ভুলে গেছেন হয়তো। না, ইমেল মার্কেটিং আছে, এটা আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেগুলোর কথা বলছি। ইমেল তো এটা একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই প্ল্যাটফর্ম গুলো নিয়ে কাজ করব। এখন দেখেন এর বাইরেও কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, হয়তো কোনটার সাথে আপনারা পরিচিত, কোনটার সাথে আপনারা পরিচিত না। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখেন এটা হচ্ছে অ্যালেক্সার সাথে আপনারা পরিচিত না হলেও অ্যামাজনের সাথে আপনারা খুব বেশি পরিচিত, ঠিক আছে। amazon.com এটা হচ্ছে অ্যামাজনেরই একটা সাইট অ্যালেক্সা। এই অ্যালেক্সাটা নিয়েও আমরা কাজ করব। অ্যালেক্সা একটা সাইট যেটা আসলে বিভিন্ন ওয়েবসাইটকে র্যাঙ্কিং দিয়ে থাকে, সেই ওয়েবসাইট গুলোকে
তাদের কোয়ালিটি অনুযায়ী ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে র্যাঙ্কিং করে। ঠিক আছে, তো দেখেন এটা অ্যালেক্সার একটা সাইট, যে সাইটে আসলে বিভিন্ন কান্ট্রির কে নিয়ে সে আসলে রিসার্চ করে এবং প্রত্যেকটা কান্ট্রির টপ যে সাইটগুলো, সেই সাইটগুলো আমরা এখান থেকে দেখতে পাই। আমি যদি বাংলাদেশের কথা চিন্তা করি, যে দেখেন বাংলাদেশে যদি আমি হিট করলাম, এখন এখানে বলছে যে বাংলাদেশে google.com সবচেয়ে জনপ্রিয় একটা সাইট, বাংলাদেশে 1 নম্বরে আছে এবং ডেইলি অন টাইম এখানে একজন মানুষ গড়ে প্রতিদিন 15 মিনিট 26 সেকেন্ড স্পেন্ড করে গুগলে। এবং তারপরে হচ্ছে ইউটিউব, তারপরে হচ্ছে ফেসবুক। আমরা ফেসবুকই আমাদের 3 নম্বরে আছে, এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং এখানে গড়ে বাংলাদেশের একজন মানুষ 18 মিনিট স্পেন্ড করে। তাহলে এইটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে মার্কেট প্লেস, সরি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে বাংলাদেশের মানুষ খুব বেশি টাইম স্পেন্ড করে। কিন্তু সব দেশের মানুষ কি ফেসবুকে একই রকম ভাবে টাইম স্পেন্ড করে? এখানে 4 নম্বরে প্রথম আলো, তারপর হচ্ছে সময় নিউজ, বিভিন্ন আসলে সাইট গুলো আছে। এখন দেখেন আমি যদি এখান থেকে বের হয়ে আমি একটু অন্য সাইটে যাই, অন্য একটা কান্ট্রির যদি আমি ডাটা দেখি, আমি এখানে ধরেন জার্মানিটা দেখতে যাচ্ছি, যে জার্মানির যারা মানুষ আছে তারা আসলে কোন সাইটে বেশি টাইম স্পেন্ড করে। দেখেন এখানে হচ্ছে গুগল, ইউটিউব, গুগল ডি, অ্যামাজন ডি, তারপরে এখানে দেখেন রেডিট 8 নাম্বার, এটাও কিন্তু একটা প্ল্যাটফর্ম। এবং রেডিটের পরে এখানে ফেসবুক আছে। আমেরিকান কান্ট্রি গুলো যদি যাই বা হচ্ছে ওয়েস্টার্ন যে কোনো কান্ট্রি গুলোতে যদি যাই, তাহলে আমরা দেখবো রেডিটটা খুব বেশি ব্যবহার হয়। আমি আপনাদেরকে আরেকটা দেখাই, নেদারল্যান্ডসে যাই, এখানে দেখেন রেডিটটা 4 নম্বরে আছে। ঠিক আছে, এইভাবে ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে আপনি গেলে আপনার রেডিটটা দেখবেন 4 নম্বরে আছে। এটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ঠিক আছে, আচ্ছা এখানে রেডিটের ডাটা দেখাচ্ছে, আমি আপনাদেরকে রেডিটটা একটু দেখাই। আচ্ছা আমি লগ ইন করছি না, এটা হচ্ছে কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ঠিক আছে, যেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এটার মতো। আপনাকে কিন্তু এখানেও কাজ করতে হবে যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন। ক্লায়েন্ট হয়তো ইউএস এর ক্লায়েন্ট, সে হয়তো রেডিটে তার প্রোডাক্টটাকে প্রমোট করতে যাচ্ছে, বা যারা হচ্ছে আপনারা এসইও এর কাজ টুকটাক জানেন, যারা হচ্ছে ব্যাকলিংকের কাজ করেন, তারা হয়তো রেডিটের সাথে পরিচিত। তো ঠিক আছে, তো এর বাইরেও কিছু আসলে আমাদের জানার বাইরেও কিছু মার্কেট প্লেস আছে, হয়তো সেগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তবে আমরা হচ্ছে এগুলোর ইনডেপথে যাব না, জাস্ট বেসিকটা আমরা জানবো। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখন আসছেন আমরা হচ্ছে গুগল বা সার্চ ইঞ্জিন নিয়ে কিছু কথা বলি। দেখেন গুগল ছাড়াও তো আরো কয়েকটা সার্চ ইঞ্জিন আছে, ইয়াহু, এমএসএন, বা এখানে হচ্ছে মাইক্রোসফট এজ, তারপরে হচ্ছে আপনার বাইডু, ইয়ান্ডেক্স, এই ধরনের আসলে বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে। এখন মজার বিষয় হচ্ছে আমি গুগলের কথাই বলি, গুগল খুব যেহেতু একটা রিনাউন্ড, গুগল একটা সার্চ ইঞ্জিন। আপনারা সবাই জানেন যে যে কোনো কিছু আসলে আমার যদি প্রয়োজন হয়, আমি গুগলকে বললে গুগল এটা আমাকে বলে দিবে, যে কোনো কিছু। আপনি যদি একটা নতুন ওয়ার্ড জানেন, নতুন ওয়ার্ড শোনেন আজকে, আমি যদি আপনাকে বলি এই সম্পর্কে আপনি আমাকে কিছু বলেন, আপনি আমাকে বলবেন যে আমাকে 5 মিনিট সময় দেন, আমি আপনাকে কিছু না কিছু এই সম্পর্কে বলতে পারবো। আপনি গুগলে যাবেন, ওই ওয়ার্ডটা লিখবেন এবং দেখবেন গুগল এই সম্পর্কে আপনাকে বলে দিচ্ছে। আপনি এসে বিজ্ঞের মতো ওই প্রোডাক্ট, ওই ওয়ার্ডটা সম্পর্কে আপনি আমাকে কিছু বলতে পারবেন। এখন দেখেন একটা সার্চ ইঞ্জিন আমাকে সমস্ত ডাটা দিচ্ছে। এখন এই ডাটাগুলো সার্চ ইঞ্জিন কোথায় পাচ্ছে? আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখেন, গুগল কিছু বলবে। আপনি হচ্ছে অ্যাকাউন্টিং নিয়ে লিখলেও কিছু বলবে। তার মানে কি এই জিনিসগুলো গুগল লিখে রাখছে তার সার্ভারে? গুগলের তো অবশ্যই একটা সার্ভার আছে, তার মানে সে ডিজিটাল মার্কেটিং, সে হচ্ছে অ্যাকাউন্টিং, সে ফাইন্যান্স, সবকিছু সে লিখে রাখে। বিষয়টা কিন্তু এমন না, এর একটা সিঙ্গেল ওয়ার্ডও গুগল নিজে লেখে না, কোনো সার্চ ইঞ্জিনে লেখে না। লেখে কারা? লেখে হচ্ছে আমার আপনার মতো মানুষ, সার্চ করেও হচ্ছে আমার আপনার মতো মানুষ। গুগল কি করে? গুগল মাঝখানে একটা জাস্ট ভায়া হিসাবে কাজ করে, গুগলের এর থেকে বেশি কিন্তু কোনো কাজে নাই। তাহলে আমরা কি করছি? আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, একটা ব্লগ ক্রিয়েট করছি, এবং এক একজন এক এক না। আমার হয়তো ডিজিটাল মার্কেটিং ভালো লাগে, আমি ডিজিটাল মার্কেটিং একটা ব্লগ ক্রিয়েট করছি,
এবং সেখানে আমার যে স্কিল আছে সেই স্কিল গুলো আমি দেখছি, সেই স্কিল সম্পর্কে আমি সেখানে লিখছি। আপনার হয়তো গার্ডেনিং ভালো লাগে, আপনি গার্ডেনিং নিয়ে লিখছেন। কেউ হয়তো পেজ এনিমাল নিয়ে কাজ করে, সে হয়তো সেটা নিয়ে লিখছে। কেউ হয়তো আপনার অ্যাকাউন্টিং করতে ভালো লাগে বা সে অ্যাকাউন্টিং ভালো বুঝে, সে ওইটা নিয়ে লিখছে। এবং লেখার পর সে কি করছে, সে গুগলে ওইটাকে ইন্ডেক্স করার চেষ্টা করছে। ঠিক আছে, গুগলকে বলছে যে তুমি আমার এই যে ওয়েবসাইটটা লিঙ্কটা তুমি তোমার কাছে রেখে দাও। এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের যে অ্যাড্রেস বা ঠিকানা, এই ঠিকানাটা তুমি রেখে দাও। কেউ যদি তোমার কাছে অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চায়, তুমি একটু আমার ওয়েবসাইটে তাকে পাঠিয়ে দিও। গুগল বা সার্চ ইঞ্জিনের কাজটা কিন্তু এতটুকু। সার্চ ইঞ্জিন কি করে, সে বিভিন্ন আসলে ওয়েবসাইট খুঁজে খুঁজে ডাটা কালেক্ট করে এবং তার কাছে যেটা ভালো মনে হয়, যেটা ভ্যালুয়েবল মনে হয়, সে সেটা তার কাছে প্রিজার্ভ করে রেখে দেয়, তার অ্যাড্রেসটা। এবং পরবর্তীতে আমরা যখন সার্চ করি, সে তখন ওই জিনিসগুলো, ওই অ্যাড্রেস গুলো আমাদের সামনে ভিজুয়ালাইজ করে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে আপনি বা আমি যে লিখছি, আমরা লিখবো কেন? আমাদের তো কোন একটা বেনিফিট থাকতে হবে। আমি তো টাইম স্পেন্ড করে, টাকা খরচ করে একটা ওয়েবসাইট কিনে সেখানে আসলে কন্টেন্ট পাবলিশ করব না। দেখেন, কিছুক্ষণ আগে যখন আমরা কন্টেন্ট মার্কেটিং করেছিলাম, তখন একটা কথা বলেছিলাম যে আপনি যদি ধারাবাহিকভাবে কন্টেন্ট পাবলিশ করেন এবং সেটা যদি একটা কোয়ালিটি মেনটেন করে, আর কেউ আপনাকে রিওয়ার্ড দেখ বা না দেখ, সার্চ ইঞ্জিন কিন্তু আপনাকে দিবে। কারণ সার্চ ইঞ্জিন কিন্তু ডাটা নিয়েই বিজনেস করছে। গুগল মান্থলি বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে কিসের থ্রুতে? এই যে কন্টেন্টের থ্রুতে। তাহলে সে যদি একাই সব প্রফিট জেনারেট করে, তাহলে আপনি তো লিখবেন না, তাহলে তার প্রফিটের থেকে কিছু জিনিস আপনাকে আসলে শেয়ার করে, এবং এর মাধ্যমে আমরা কি করতে পারি, আমরাও ইনকাম করতে পারি। তো সেটা আমরা ইন ফিউচারে যখন ক্লাসগুলো করবো বা এসইও নিয়ে যখন পড়বো, তখন আমরা এই জিনিসগুলো দেখবো। এখন দেখেন, আমি কি বললাম, আমি বললাম যে আমি অ্যাকাউন্টিং নিয়ে লিখছি এবং লিখে আমি সেটাকে কি করছি, আমার অ্যাড্রেসটা আমি গুগলের কাছে দিয়ে রাখছি। গুগলও সেটা নিছে। আমি দিলেই যে গুগল নেবে বিষয়টা এমনও না, কিন্তু আমি দিছি, গুগলের আমার ওয়েবসাইটটা পছন্দ হয়েছে এবং সে কি করছে, সে এই জিনিসটা রাখছে তার কাছে। এখন এটা তো শুধু আমি দেই নাই, আমি কি দিছি, ধরেন আমার একটা ওয়েবসাইট আছে যেটা অ্যাকাউন্টিং নিয়ে লেখা। এখন আপনি ওয়েবসাইটে আসছেন, গুগলে আসছেন, গুগলে এসে আপনি কি করছেন, আপনি এখানে অ্যাকাউন্টিং লিখে সার্চ দিলেন। এখন এর মধ্যে তো আমার ওয়েবসাইটটাও আসার কথা, তাই না? কারণ এখানে আসলে দেখেন রেজাল্ট কতগুলো বলছে, প্রায় 61,30,00,000 রেজাল্ট সে জেনারেট করছে। ঠিক আছে, এতটুকুই 30 লক্ষ, 61,30,00,000। এবং প্রথম পেজে কয়টা আছে? প্রথম পেজে 10টা রেজাল্ট আছে। তার মানে এর মধ্যে আমার ওয়েবসাইটটাও আছে। এখন এই যে এতগুলো ওয়েবসাইটের মধ্যে সে একে দেখাইছে প্রথমে, তাই না? এই ওয়েবসাইটটা সবার প্রথমে সে দেখাইছে এবং তারপরে এইটা দেখাইছে, তারপরে এইটা দেখাইছে, এইভাবে একের পর এক সে আসলে দেখাইছে। এবং প্রথম পেজে সে 10টা দেখাইছে, সেকেন্ড পেজে আরো 10টা দেখাইছে, থার্ড পেজে আরো 10টা দেখাইছে। কারণ শুধু তো অ্যাকাউন্টিং নিয়ে আমি লিখছি না, আমার মতো আরো হাজার হাজার জন মানুষ লিখছে। তাদেরটা সে কি করছে, সিনক্রোনাইজ ভাবে সাজাইছে এবং সেটা সে এতগুলো পেজে শো করছে। এখন বিষয়টা হচ্ছে, আমাদের একটা সার্চ প্যাটার্ন আছে, বা আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, ধরেন আপনি অ্যাকাউন্টিং এর জার্নাল সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনি প্রথমে অ্যাকাউন্টিং লিখলেন, আপনি লিখে ভাবলেন যে, বা আপনি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনি অ্যাকাউন্টিং নিয়ে লিখলেন, লিখে দেখলেন যে না, আপনি আসলে 3-4টা লিঙ্ক ওপেন করলেন, ওপেন করার পর দেখলেন না, আপনি আসলে যেটা চাচ্ছেন সেটা এখানে নেই। হয়তো সেকেন্ড পেজে গেলে আপনি ওই জিনিসটা পেয়ে যাইতেন, কিন্তু আপনি সেকেন্ড পেজে যাবেন না। আপনি কি করবেন, আপনার যে সার্চ কোয়ারিটি ছিল, এই কোয়ারিটি আপনি চেঞ্জ করে ফেলবেন। এর আগে হয়তো আপনি ফিনান্সিয়াল দিয়ে দিচ্ছেন, বা আপনার যদি অ্যাকাউন্টিং প্রিন্সিপাল জানার প্রয়োজন পড়ে, তাহলে আপনি প্রিন্সিপালটা লিখে দিচ্ছেন, লিখে দিয়ে আবার সার্চ করছেন। ঠিক আছে, তো এই যে আমরা সার্চ করছি, আমরা কিন্তু কখনোই সেকেন্ড পেজে যাই না। তাহলে আমি যদি একটা ওয়েবসাইটে কিছু লিখি এবং অডিয়েন্স যদি সেকেন্ড পেজে না যায়, তাহলে অডিয়েন্স তো আমার ওয়েবসাইটে আসবে না। আর যতক্ষণ পর্যন্ত অডিয়েন্স আমার ওয়েবসাইটে আসবে না, ততক্ষণ পর্যন্ত আমি ইনকামও করতে পারবো না। যখন তারা ওয়েবসাইটে আসা শুরু করবে, তখনই আসলে আমি ইনকামটা করতে পারবো। তাহলে আমি যদি আমার ওয়েবসাইটে অডিয়েন্স নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ফার্স্ট পেজে আসতে হবে।
এবং এই ফার্স্ট পেজে আসার জন্য যত ধরনের আসলে মেকানিজম আমরা ইউজ করি সেটাকেই আমরা বলছি এসইও। ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি কাজ করতেছে? আমরা যখন গুগলের ফার্স্ট পেজে যেতে যাচ্ছি বা গুগলে আমরা র্যাঙ্ক করতে যাচ্ছি, গুগলে র্যাঙ্ক করা বলতেই বোঝানো হয় গুগলের ফার্স্ট পেজে নিজেদেরকে আসলে প্লেস করা। আমি যখন গুগলের ফার্স্ট পেজে যাইতে যাবো তখন আমাকে কি করতে হবে? আমাকে বিভিন্ন প্যারামিটারে পাস করতে হবে। গুগলের বেশ কিছু প্যারামিটার আছে, কারণ এই যে এত এত মানুষ লিখছে তাদেরকে সবাইকে কিন্তু গুগল ফার্স্ট পেজে শো করবে না। গুগল খুব কনসার্ন তার অডিয়েন্স নিয়ে, কারণ অডিয়েন্স যাতে এখানে এসে ভ্যালুয়েবল ডাটা পায়। আপনি অ্যাকাউন্টিং নিয়ে লিখছেন কিন্তু আপনি ভালো কিছু লিখতেই পারেন, আপনি অ্যাকাউন্টিং নিয়ে কিছু জানেনই না। গুগল যদি আপনি ফার্স্ট পেজে যান, একজন অডিয়েন্স আসে, সেও কিন্তু কোনো ভ্যালু ক্রিয়েট আপনার দ্বারা করতে পারবেন না। তাহলে আপনার কন্টেন্টের ভ্যালু থাকতে হবে, কন্টেন্টটা আপনি ডুপ্লিকেট কন্টেন্ট নিয়ে আসতে পারবেন, আরেকজনের কন্টেন্ট কপি করে আপনি নিয়ে আসবেন, তাও হবে না। এই সবগুলো জিনিস গুগল কি করবে? গুগল চেক করবে। তাহলে এই যে গুগলের বিভিন্ন প্যারামিটার, এগুলোকে আমাদের কি করতে হবে? পাস করতে হবে। পাস করার পরেও আমাদের যে বিভিন্ন কম্পিটিটর আছে, ধরেন ফার্স্ট পেজে আসার জন্য যে প্যারামিটার গুলো আছে, এগুলো তো শুধু আপনি একা পাস করেননি, আপনার মতো আরো 100 জন মানুষ পাস করছে। এখন 100 জনকে তো গুগল নিয়ে আসবে না, কারণ গুগলের ফার্স্ট পেজে গুগল 10 জনকে নিয়ে আসে। তাহলে 100 জন মানুষই একটা কম্পিটিশন করবে। তো এই সবকিছুই আসলে এসইওর কাজ। আমরা যখন এসইও করব তখন আমরা দেখব যে কিভাবে গুগলের ফার্স্ট পেজে আমরা আমাদের ওয়েবসাইটের কোনো একটা পেজকে র্যাঙ্ক করাবো। ঠিক আছে, এবং এখানে সেটাই বলছে যে এসইও স্ট্যান্ডস ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, which is the practice of increasing the quality and quantity of traffic। ঠিক আছে, এসইও কি করছে? আপনার ওয়েবসাইটের যে আসলে ট্রাফিক আসছে, ট্রাফিক বলতে মূলত বোঝানো হচ্ছে অডিয়েন্স বা রিডার যারা পড়তে আসছে। ঠিক আছে, সেটা কি করছে? তার কোয়ালিটি এবং কোয়ান্টিটি ইনক্রিজ করছে। তো কোয়ালিটিটা খুব একটা ম্যাটার করে না, আপনার ওয়েবসাইটে যে কেউ আসতে পারে, কিন্তু আপনার কোয়ান্টিটিটা দরকার। 10 জন আসলে বা 20 জন আসলে হবে না, 10 বা 20,000 আপনার দরকার। এবং সেটা কিসের মাধ্যমে? এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে অর্গানিক সার্চ ইঞ্জিন রেজাল্ট। ঠিক আছে, মানে একটা অর্গানিক ওয়েতে। দেখেন আমি যখন এখানে আসছি, তখন এখানে আসার পর প্রথমেই কি আছে? প্রথমেই হচ্ছে টপ ফর বিজনেস লোনস র্যাঙ্ক। ঠিক আছে, কিন্তু এখানে দেখেন ছোট্ট করে একটা অ্যাড লেখা আছে। তার মানে এই ফার্স্ট পজিশনে আসার জন্য কি করছে? গুগলকে টাকা দিছে, টাকা দিয়ে ফার্স্ট পজিশনে আসছে। কিন্তু আমরা আসলে টাকার কথা বলছি না, টাকা দিয়ে খুব সহজে আসা যায়, এটাকে আমরা সার্চ অ্যাড বলে থাকি, এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট। কিন্তু আমার কি দরকার? আমার অর্গানিক্যালি আসতে হবে, আমি গুগলকে টাকা দিব না, তারপরে আমি এখানে আসবো। ঠিক আছে, দেখেন এই ওয়েবসাইটটা, এই পেজটা এখানে চলে আসছে, এটাকেই বলা হচ্ছে অর্গানিক্যালি র্যাঙ্কিং করা। তো এটাই হচ্ছে এসইওর কাজ। আমরা যখন এসইও করবো তখন এই জিনিসটা আমরা পড়বো। এখানে কিওয়ার্ড রিসার্চের কথা বলা হয়েছে, আরো কিছু বলা হয়েছে, এই জিনিসগুলো আমরা পরে ইনডেপথে দেখবো। এখন আসেন আমরা হচ্ছে এখানে লেখা আছে থার্ড পার্টি। থার্ড পার্টি সম্পর্কে আপনাদেরকে যদি বলতে হয় তাহলে আমরা হচ্ছে কি বলবো, ধরেন আচ্ছা আমি আগের ক্লাসে যে কথাটা বলেছিলাম ওটাই বলি, যে আপনারা জমির দালাল কথাটা শুনছেন, গ্রাম অঞ্চলে এই কথাটা খুব বেশি পরিচিত। বা আমি হচ্ছে একটা কোম্পানিতে আমার লাইফের একদম আর্লি এজে আমি হচ্ছে জয়েন করেছিলাম একটা রিয়েল এস্টেট গ্রুপে। ঠিক আছে, আজ হচ্ছে আপনার মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে। তো আমার যে এমডি ছিল উনি সবসময় সাথে 2-3 জন ব্রোকার নিয়ে ঘোরাঘুরি করতো সব সময়। যখন অফিসে আসতো তখনও দেখতাম 2-1 জন আছে, কিংবা উনি অফিসে না আসলে অফিসে এসে 2-1 জন বসে থাকতো। এবং তারা কি করতো? তারা হচ্ছে তার যে জমিগুলো আছে এই জমিগুলো সেল করতো। বা গ্রাম অঞ্চলেও দেখবেন একটা জমি কেউ সেল করতে যাচ্ছে, সে আসলে ব্রোকারকে যে বা জমির দালালকে বলতেছে যে দেখো তো আমার এখানে 3 বিঘা জমি আছে, তুমি এটা একটু বেচে দিতে পারো কিনা। এবং একইভাবে যার জমির দরকার সেও আসলে কি করছে? জমির মালিকের কাছে না গিয়ে ব্রোকারকে বলে রাখছে যে ভাই আমার একটা জমি কিনতে চাচ্ছি, আমার বাজেট এত, দেখেন তো এর মধ্যে কোনো জমি পান কিনা। সে এই যে জমির মালিক এবং জমির যে ক্রেতা তাদের মধ্যে কি করছে? একটা কমিউনিকেশন করিয়ে দিচ্ছে। এবং সেখান থেকে সে কি করছে? সে একটা বেনিফিট জেনারেট করতেছে, হতে পারে 10%, হতে পারে 2%। তাহলে এটা বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আপনার নিজস্ব কিছু নাই, আপনার ব্যবসা করার ইচ্ছা আছে, আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, আপনি অন্যের মানুষের প্রোডাক্ট গুলো কি করতেছেন? বিক্রি করে দিচ্ছেন, এবং সেখান থেকে আপনি কি করতেছেন? একটা কমিশন জেনারেট করতেছেন। এটাকে আমরা বলি হচ্ছে অ্যাফিলিয়েট মডেল। ঠিক আছে, বা অ্যাফিলিয়েট মার্কেটিং। তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে
is the process of earning a commission by promoting other people's products. এখানে একটা জিনিস বলা হচ্ছে you find a product you like, promote it to others and earn a profit of that, earn a piece of profit for each sale that you make. এটা আসলে খুবই সহজ কথা, ইনডেপথে আর যাওয়ার কিছু নেই। আপনি অন্য মানুষের প্রোডাক্ট সেল করবেন এবং সেখান থেকে একটা হচ্ছে কমিশন জেনারেট করবেন। তো আমরা যদি বড় বড় মার্কেট প্লেসের কথা বলি, অ্যামাজন, ইবে, তারপরে হচ্ছে আলিবাবা, এই ধরনের মার্কেট প্লেসে আসলে কি হয়, এই ধরনের মার্কেট প্লেসে আপনি হচ্ছে পেপার সেলে একটা কমিশন পান। আপনি যদি একটা সেল জেনারেট করতে পারেন সেক্ষেত্রে আপনি একটা কমিশন পাবেন, আদারওয়াইজ কিন্তু কোনো কমিশন পাবেন না। কিন্তু এর বাইরেও কিছু আসলে মার্কেট প্লেস আছে বা অনেক সাইটে গেলে আপনি দেখবেন তাদের হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম থাকে। এবং যদি আমরা সিপিএ মার্কেটিং এর কথা বলি, তাহলে সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে বা অন্যান্য বিভিন্ন সাইট আছে যেগুলো আসলে আপনাকে আর দুইটা ওয়েতেও কমিশন দিতে পারে, কি পেপার লিড বা পেপার ক্লিক। পেপার ক্লিকটা কি, এই যে আমি ধরেন এখানে আসলাম, এখানে এসে আমি এটা ক্লিক করলাম, ঠিক আছে? তো এই যে আমি ক্লিক করলাম, এই ক্লিকের জন্য আসলে আমি ইনকাম জেনারেট করতে পারি। আর আরেকটা বলা হচ্ছে পেপার লিড। লিডটা মূলত কি, লিডটা হচ্ছে আপনার অডিয়েন্সের ডাটাটা কালেক্ট করা। কি ধরনের ডাটা? কন্টাক্ট ডাটা। ধরেন আপনারা এখানে এতজন মানুষ আছেন, আমি যদি ইন ফিউচারে আপনাদের সাথে কমিউনিকেট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? হয় আপনাদেরকে একটা ইমেল পাঠাতে হবে বা আপনাদেরকে ফোন করতে হবে, বা আপনারা যখন এলইডিপি তে রেজিস্ট্রেশন করছেন তখন এলইডিপি কি আপনাদের থেকে ইমেল অ্যাড্রেস, আপনাদের ফোন নাম্বার, আপনাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এই ধরনের কিছু ডাটা নিয়েছে। এবং ডাটা নেওয়ার পর আপনারা সবগুলো ফর্ম ফিল আপ করার পর সবশেষে কি করছেন, সাবমিট যে বাটন আছে সেই বাটনে হিট করছেন। এই যে আমি সাবমিট বাটনে হিট করলাম, সাথে সাথে কি হলো, সাথে সাথে এলডিপির কাছে আমার ডাটাটা রেজিস্টার হয়ে গেল। এটাকেই বলা হচ্ছে লিড। অনেক সময় আমরা অনেকগুলো লিংক প্রমোট করি যারা আসলে কি করে, এই ধরনের ডাটা গ্যাদার করে। কাদের থেকে গ্যাদার করে? এই যে তাদের যে টার্গেট অডিয়েন্স, সেই টার্গেট অডিয়েন্সের ডাটা। তো সেক্ষেত্রে আমি পেপার লিড, আমি যদি আমার লিঙ্কের থ্রুতে সেই কোম্পানি যদি একটা লিড জেনারেট করতে পারে তাহলে সেখানে সে আমাদের কিছু কমিশন দিবে। ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আমরা একদম শেষের ক্লাসে, যদি আমাদের সময় থাকে, আমরা যদি কোর্সটা কমপ্লিট করতে পারি, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কথা বলবো। আদারওয়াইজ বলবো না। আমাদের গভর্নমেন্টের যে সেই মডিউলে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং থাকে না, কিন্তু আসলে বর্তমান যে সিচুয়েশন, ইন্টারেস্টেড বা আপনার এর থ্রুতে একটা ভালো ইনকাম করতে পারেন। এখন আসুন ইমেল মার্কেটিং নিয়ে বলেছিলেন। তো ইমেল মার্কেটিং আমরা যখন করব তখন মূলত দুইটা জিনিস আমাদের প্রয়োজন পড়বে। এক হচ্ছে ইমেল অ্যাড্রেস আমার প্রয়োজন। আমি যে ইমেলটা পাঠাবো আমি কাকে পাঠাবো? অবশ্যই আমার ইমেল অ্যাড্রেস লাগবে, আদারওয়াইজ আমি কি করতে পারবো না, পাঠাতে পারবো না। তো এই ইমেলটা কিভাবে কালেক্ট করতে হয় বা কিভাবে লিড জেনারেশন করতে হয় সেই জিনিসটা আমরা দেখবো বা সেই জিনিসটা আমরা শিখবো। ঠিক আছে, এটা আমরা কখন শিখবো? যখন আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও আমরা শিখবো, তখন আমরা হচ্ছে ইমেল মার্কেটিং তে শিখবো। কারণ আমরা ইমেল এসইও থ্রুতে যখন আমরা ফ্রিল্যান্সিং কাজ করব তখন আমাদের ইমেল মার্কেটিং এর প্রয়োজন হবে। তো আমি লিড কালেক্ট করলাম, লিড কালেক্ট করার পর আমি কি করব? লিড কালেক্ট করার পর এই মানুষগুলোকে আমি হচ্ছে ইমেল করব। এখন দেখেন, আমি যদি আমার মেইল বক্সটাতে যাই, আচ্ছা এইটা আমার মেইল বক্স, তাই তো? এখন দেখেন, আপনারা সহজেই একটা জিনিস ভাবতে পারেন যে আপনারা হচ্ছে জিমেইল এর থ্রুতেও এই যে লিড গুলো কালেক্ট করছেন বা যে ইমেল অ্যাড্রেস গুলো কালেক্ট করছেন সেই ইমেলে আপনি কি করতে পারেন? আপনি হচ্ছে তাদেরকে মেইল পাঠাতে পারেন, তাই না? এর জন্য হচ্ছে আপনার অন্য কোনো আসলে টুলস এর দরকার নেই, আপনি জিমেইল থেকে তাদেরকে মেইল গুলো পাঠাবেন। কিন্তু জিমেইল এর একটা লিমিটেশন আছে, আপনি পার ডে জিমেইল থেকে হয়তো 50টা কি 100টা, এক্সাক্ট নাম্বারটা আমার জানা নেই,
কিন্তু এর বেশি আপনি ইমেল পাঠাতে পারবেন না, এটা একটা লিমিটেশন। এবং সেকেন্ড কি লিমিটেশন, সেকেন্ড হচ্ছে আপনি যদি পার ডে 50 বা 60টা করে ইমেল পাঠাতে থাকেন, তাহলে কয়েকদিন পর গুগল যেটা করবে, আপনার জিমেইল অ্যাকাউন্টটাকে ব্যান করে দিবে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে জিমেইলের যে পলিসি বা জিমেইলের যে রুলস এন্ড রেগুলেশন সেটাকে ভায়োলেট করে। তো আপনি এই কাজটা করতে পারবেন না। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের একটা থার্ড পার্টি টুলস ইউজ করতে হবে। তো আপনারা অনেকেই মেইলচিম্পের নাম শুনছেন, খুব রিনাউন্ড একটা টুলস ইমেল মার্কেটিং এর জন্য। এর পাশাপাশি হাবস্পট আছে, সেন্ডবিন, ব্লু আছে, আরো বেশ কয়েকটা টুলস আছে। তো সেগুলো আমরা দেখবো যখন আমরা ইমেল মার্কেটিং করবো, তখন আমরা প্র্যাকটিক্যালি ইমেল গুলো পাঠাবো, তখন আমরা এই জিনিসগুলো দেখবো। এখন আরেকটা মজার জিনিস দেখেন, আমি এখানে হচ্ছে কোর্সেরাটা দেখিয়েছিলাম। আপনাকে যদি আমি বলি যে আপনি আপনার জিমেইল থেকে আমাকে এরকম একটা মেইল পাঠান, আপনি কিন্তু এরকম মেইল পাঠাতে পারবেন না। আপনি এখানে এইভাবে ইমেজ বসাতে পারবেন। এবং দেখেন এখানে যে ইমেজটা দিয়েছি এর মধ্যে এখানে লার্ন মোড, এটা কিন্তু একটা অ্যাকশনেবল বাটন। এটা কিন্তু জাস্ট একটা ইমেজ না, এটা একটা বাটন। এখানে যদি আমি হিট করি তাহলে কিন্তু আমি নেভিগেট হয়ে আরেকটা পেজে চলে আসছি। ঠিক আছে, তো এই ধরনের এগুলোকে আমরা বলি হচ্ছে ইমেল টেমপ্লেট। ঠিক আছে, এই টেমপ্লেটটা যখন আপনি তৈরি করবেন তখন আসলে আপনাকে একটা থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হবে। আদারওয়াইজ জিমেইল থেকে, ইয়াহু মেইল থেকে, হটমেইল থেকে, কোনো মেইল থেকে আপনি এই ধরনের টুলস গুলো আসলে ইউজ করতে পারবেন না, টেমপ্লেট ইউজ করতে পারবেন না। তো আমরা আসলে যখন ইমেল মার্কেটিং শিখবো তখন আমরা এই টেমপ্লেটটাও দেখবো কিভাবে কাজ করতে হয়। এবং টেমপ্লেট ডিজাইন করার যে বিষয়, এটা আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে। এর জন্য আসলে কোনো ফরম্যাট নাই। ঠিক আছে, কিন্তু কিভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখবো। এটাই হচ্ছে আমার ইমেল মার্কেটিং এর বিষয়টা। এবং ইমেল মার্কেটিং এখানে আরো কিছু কথা বলা আছে। এবং ইমেল মার্কেটিং যখন আমরা করব তখন হচ্ছে আমরা আরেকটা জিনিস জানার চেষ্টা করব যে আমাদের ইমেলটাকে আসলে কিভাবে আমরা ইফেক্টিভ করতে পারি। প্রথম কথা হচ্ছে আমার মেইলটা যাতে স্প্যাম বক্সে না যায় সেদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, আপনি যাকে তাকে যদি ইমেল পাঠান তাহলে কি হবে, সে মানুষগুলো আপনার মেইল কিন্তু ওপেন করবে না। আমার কাছে দেখেন অনেকগুলো মেইল আসে, আমি কি করি, আমি হচ্ছে প্রতিদিন আমাকে আসলে এই মেইল গুলো ডিলিট করতে হয়। আমি ইমেলে কিন্তু ইনবক্সে প্রত্যেকটা মেইল ওপেন করি না, অনেক মেইল ওপেন না করে আমি সেগুলো ডিলিট করে ফেলি। তো আপনার যদি বিজনেসটা খুব রিনাউন্ড হয়, লিঙ্কডইন এর মতো সাইট হয়, কোর্সেরার মতো সাইট হয়, আপনার যদি ফ্রিল্যান্সারের মতো সাইট হয়, তাহলে ঠিক আছে, ইটস ওকে। বাট আদারওয়াইজ আপনার যদি সাইট গুলো খুব একটা রিনাউন্ড না হয় গুগলের চোখে, তাহলে আপনার ইমেলটা যদি ওপেন না হয় তাহলে পরবর্তীতে ওই অডিয়েন্সের কাছে যখন আপনার ইমেল যাবে তখন সেটা অটোমেটিক্যালি স্প্যাম ফোল্ডারে চলে যাবে। পাশাপাশি আপনার সাবজেক্ট লাইন, আপনার হচ্ছে ইমেল বডি, সবকিছুর উপর ডিপেন্ড করে এটা আসলে গুগল ডিসাইড করে বা জিমেইল ডিসাইড করে আপনার মেইলটা কি স্প্যাম বক্সে দিবে, নাকি হচ্ছে সেটা প্রমোশনে দিবে, নাকি এটা হচ্ছে আপনার ইনবক্সে দিবে। এই জিনিসগুলো আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। এবং একই সাথে আমাদের সাবজেক্ট লাইনটা যাতে আই ক্যাচি হয়, বা আমার ইমেল বডিটা আমি আসলে কিভাবে তৈরি করবো, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আপনারা যারা মার্কেটিং এর স্টুডেন্ট, আপনারা বিজনেস কমিউনিকেশন যদি পড়ে থাকেন তাহলে আপনারা ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশন সম্পর্কে জানেন। এখানে আমরা হচ্ছে নন ভার্বাল যে কমিউনিকেশন সেটা আমরা একটু ডিসকাস করব। সরি, আচ্ছা এখানে আসেন। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ। তো এখানে আসলে ইমেল মার্কেটিং এ সে কথাগুলোই বলছে। এখন আসেন ভিডিও মার্কেটিং নিয়ে আমরা কথা বলি। ভিডিও এই সময় খুব জনপ্রিয় একটা হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে, এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মে আসলে ভিডিও কন্টেন্টকে খুব বেশি প্রায়োরিটি দেয়। আপনি যদি ফেসবুকে একটা ইমেজ অ্যাড রান করতে চান, সেখানে যদি ফেসবুক আপনার থেকে 5 টাকা নেয়, আপনি যদি একটা ভিডিও অ্যাড রান করেন ফেসবুকের থ্রুতে, তাহলে ফেসবুক আপনার থেকে অ্যাটলিস্ট 3 টাকা নিবে। তাহলে ভিডিও মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের কস্টটা কিন্তু কম হচ্ছে। একইভাবে গুগলের যতগুলো অ্যাড আছে তার মধ্যে সবচেয়ে কম খরচে যে অ্যাডটা রান করতে আপনি পারবেন সেটাকে বলা হয় হচ্ছে বাম্পার অ্যাড। ঠিক আছে, বাম্পার অ্যাডটা হচ্ছে আপনারা ইউটিউবে অনেক সময় মুভি টুভি দেখার সময় কিছু অ্যাড দেখেন
যেগুলো আসলে নন স্টেপেবল অ্যাড হয়, এবং যে অ্যাড গুলো হচ্ছে 6 সেকেন্ডের। 6 সেকেন্ড আপনাকে দেখতেই হবে, এবং 6 সেকেন্ড পরে অ্যাডটা আসলে অটোমেটিক্যালি চলে যাবে। তো এই ধরনের অ্যাড গুলো হচ্ছে সবচেয়ে কম খরচে রান করা যায়। পাশাপাশি ইউটিউবের অন্য যে অ্যাড গুলো আছে সেগুলো তুলনামূলক অনেক কম খরচে রান করা যায়। তো দেখেন, আপনি হচ্ছে ভিডিও কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা আপনারা শিখবেন না, আপনারা শিখবেন ভিডিও অ্যাডটাকে কিভাবে রান করতে হয়। যে ভিডিও এডিটর, যে হচ্ছে ভিডিও তৈরি করতে পারে, তার কাজ হচ্ছে ভিডিও তৈরি করে দেওয়া, সে আপনাকে ভিডিও তৈরি করে দিবে। আপনি কি করবেন, আপনি সেটা হচ্ছে গুগলের থ্রুতে বা গুগল অ্যানালিটিক্সে গিয়ে আপনি সেই ক্যাম্পেইনটা রান করবেন। পাশাপাশি আপনি হচ্ছে নিজের যদি ছোটখাটো বিজনেস হয়, সেক্ষেত্রে আপনার নিজের ভিডিওগুলো কিন্তু আপনাকে নিজেই বানাতে হবে, এবং ভিডিও বলেন, ইমেজ বলেন, এগুলো আমরা একটু দেখবো। আমরা যখন কোর্সটা করব বা কাজগুলো করব, তখন এই ছোটখাটো গ্রাফিক ডিজাইনের কাজ বা ভিডিও এডিটিং এর কাজ কিন্তু আমাদেরকে শিখতে হবে। একদম প্রফেশনাল ওয়েতে না, অ্যাডোবি বা হচ্ছে আপনার ফিল্মোরার কোনো সফটওয়্যার দিয়ে না, আমরা অনলাইনে এই কাজগুলো কিভাবে করতে পারি সেই জিনিসগুলো আমরা দেখবো। এবং দেখেন, আপনি যদি নিজের বিজনেসের জন্য একটা কাজ করতে চান বা নিজের হচ্ছে ফাইবারের একটা গিগকে প্রমোট করতে চান, সেক্ষেত্রে আপনার ভিডিওর প্রয়োজন পড়বে। এখন ভিডিওটা আপনি কিভাবে তৈরি করবেন? ভিডিওটা বেশ কয়েকটা ফরম্যাট আছে, ফরম্যাটে তৈরি করা যায়। দেখেন, একটা বলা হচ্ছে কাস্টমার টেস্টিমোনিয়াল। ধরেন আপনার একটা সফটওয়্যার ফার্ম আছে, আপনি কি করলেন, আপনি হচ্ছে গ্রামীণ ফোন, আপনার সফটওয়্যারটা ইউজ করে আপনি গ্রামীণ ফোনের সিওর একটা রিভিউ নিলেন, এবং সেটাকে ভিডিও আকারে আপনি ক্যাপচার করলেন, ক্যাপচার করে আপনার ফেসবুক পেজ থেকে আপনি সেটাকে প্রমোট করলেন। বা আপনি হচ্ছে মশলার বিজনেস করেন, আপনার মশলাটা হচ্ছে ধরেন কোন একটা ব্লাড ব্যাংকের একজন হচ্ছে এমপ্লয়ি ইউজ করতেছে, আপনি তাকে যে বললেন যে ম্যাডাম আপনি তো আমার এই প্রোডাক্টটা কিনছেন, আপনি ভালো কিছু কথা বলেন। সে তার কথাটা বললো, এবং আপনি কি করলেন, আপনি হচ্ছে তার ডেজিগনেশন, তার অর্গানাইজেশনের নাম সবকিছু দিয়ে আপনি একটা ভিডিও তৈরি করলেন, সেটাকে প্রমোট করলেন। অন্যান্য মানুষ যখন এই ধরনের রিভিউ দেখে, তখন তারা দেখতেও আগ্রহী হয়, কারণ এই ধরনের আসলে কন্টেন্ট গুলো খুব মানুষের সাইকোলজির কারণে আসলে খুব বেশি পপুলার হয়। তো এই ধরনের ভিডিও গুলো মানুষ দেখবে, এবং সে কি হবে, সে মোটিভেট হবে আপনার প্রোডাক্ট গুলো কেনার জন্য। পাশাপাশি কি হতে পারে, ভিডিও ফ্রম লাইভ ইভেন্ট, যেটা ফেসবুকে খুব বেশি এখন চলে। বিশেষ করে অনেক আপুরা দেখবেন যে ফেসবুকে এসে তারা কি করে, তারা লাইভ ইভেন্ট করে তাদের প্রোডাক্ট গুলোকে প্রমোট করে। দেন হচ্ছে হাউ টু ভিডিওস, এক্সপ্লেনার ভিডিওস বা কর্পোরেট ট্রেনিং ভিডিওস, এই ধরনের ভিডিও তৈরি হতে পারে। আপনারা যদি আমার ক্লাসে আসেন, আমি হয়তো আপনাদেরকে আজকে ব্যাকলিংক সম্পর্কে পড়াচ্ছি, আপনি হয়তো ব্যাকলিংক বুঝতে পারলেন না, আপনি রাত্রেবেলা যখন বসছেন তখন আপনি কি করলেন, আপনি ইউটিউবে চট করে একটা ভিডিও দেখে নিলেন, তারপরে দেখলেন আপনি যে বুঝতে পারলেন। তো এই ধরনের ভিডিওকে আমরা বলি হচ্ছে পিলার কন্টেন্ট। তো এটা হতে পারে হাউ টু ভিডিও বা এক্সপ্লেনার ভিডিও বা কর্পোরেট ট্রেনিং ভিডিও, যে কোনো কিছু হতে পারে। পাশাপাশি কি, পাশাপাশি হচ্ছে ভাইরাল ভিডিও। দেখেন, এটিএন বাংলার যে পরিচালক মাহফুজুর রহমান, উনি খুব ভাইরাল একটা মানুষ, উনি গান গিয়ে নিজেকে ভাইরাল করছে। এর আগ পর্যন্ত এটিএন বাংলার আসলে ওই রকম পপুলারিটি ছিল না। তার যে হচ্ছে চ্যানেলটা হয়তো কিছু মানুষ চিনতো, কিছু মানুষ চিনতো না, বা মাহফুজুর রহমান যে এটিএন বাংলার পরিচালক, এটাও কেউ জানতো না। কিন্তু এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়, আপনারা খুব সহজেই বলে দিতে পারবেন যে কে আসলে এটিএন বাংলার পরিচালক। উনি যে আসলে নিজেকে ইস্টাবলিশ করছে, নিজেকে ব্র্যান্ডিং করছে, সেটা কিন্তু এন্টারটেইনের মাধ্যমে, নাকি এন্টারটেইন করছে, এবং সে নিজেকে ইস্টাবলিশ করছে, নিজেকে পরিচিত করছে। তো এটা যে শুধু এন্টারটেইনমেন্টের মাধ্যমে করা যায় তা না, এটা আপনারা হচ্ছে কি বলবো, আপনারা আসলে মূল কাজটা হচ্ছে এই ধরনের ভিডিও যখন করবেন, যেটা আসলে আপনি ভাইরাল করতে চান, তখন আসলে মানুষের ইমোশন নিয়ে আপনাদের খেলতে হবে, মানুষের সাইকোলজিকে প্রোভ করতে হবে। এটা হতে পারে এন্টারটেইনের মাধ্যমে, হতে পারে তাদেরকে ইমোশনাল করে, যে কোনো ভাবেই হোক এটা করা যায়। তো ঠিক আছে, এবং আপনারা যখন এই ধরনের ভিডিও তৈরি করবেন, তখন এই জিনিসটা মাথায় রাখবেন, যেটা হচ্ছে আপনারা একটা স্টোরি ক্রিয়েট করবেন। কোন আসলে সেলস কি বলবো, এটা কি বলে, সেলস কপি তৈরি করবেন না। ঠিক আছে, যেমন আমি রাজনী গোড়ামুখের আজের কথা বললাম, সে কিন্তু তার প্রোডাক্টের গুণগান গায়নি, সে কি করছে, সে একটা স্টোরি তৈরি করছে, একটা রেসিপির ভিডিও মেক করছে। তো এই ধরনের কাজগুলো আপনারা করবেন। তারপরে বলা হচ্ছে মেক ইউর ভিডিও ফিচার বেস্ট 10 সেকেন্ড এভার।
একটা ভিডিও যখন আপনারা তৈরি করবেন এবং একজন অডিয়েন্সের সামনে যখন সেটা ভিজুয়ালাইজ হবে, একজন অডিয়েন্স 5 সেকেন্ডের মধ্যেই ডিসাইড করে ফেলে সেই ভিডিওটা স্কিপ করবে নাকি দেখবে। তো আপনাকে এমন কিছু আসলে করতে হবে যাতে এই 5 সেকেন্ডের মধ্যে আপনার একজন অডিয়েন্স এখানে পজ করে ফেলে নিজেকে, বা তার আসলে অ্যাটেনশন আপনি গ্রো করতে পারছেন। তো এই ধরনের আরো কিছু আসলে কাজ আছে, যেহেতু আমরা ভিডিও মেকিং আমাদের কাজ না, বা আমরা হচ্ছে নিজেদের প্রয়োজনে ছোটখাটো ভিডিও তৈরিও করতে পারি, কিন্তু আপনি ভিডিও মেক না করলেও আপনি যখন ভিডিও অ্যাড গুলো প্রমোট করতে যাবেন তখন একটা ভিডিওকে আপনার এভালুয়েট করতে হবে, তাকে জাজ করতে হবে আসলে আপনি যে ভিডিওটা প্রমোট করতে যাচ্ছেন আদৌ সেই ভিডিও কন্টেন্টটা অডিয়েন্সের জন্য উপযোগী কিনা। আমরা ফেসবুকে একটা জিনিস প্রায় দেখি, আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার কাছে অনেক স্টুডেন্ট আসে যারা হচ্ছে ফেসবুক মার্কেটিং করে, তারা অডিয়েন্স খুব ভালোভাবে সেট করে, কিন্তু তারা কখনো এই জিনিসটা ভাবে না যে আমার অডিয়েন্সের জন্য যে আমি কন্টেন্ট তৈরি করছি আদৌ সেটা তাদের জন্য ফ্রুটফুল কিনা, সেটা ভ্যালু অ্যাড করবে কিনা। তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার যে ভিডিওটাকে প্রমোট করতে বলছে আপনার অফিস থেকে দিয়েছে, আপনি একটা কর্পোরেট জব করেন বা আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং কাজ করেন, আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়েছে, আপনাকে বুঝতে হবে আদৌ এই ভিডিওটা ভালো কি খারাপ, সেখানে আসলে এই ফিচার গুলো আছে নাকি নাই, সেই জিনিসগুলো আপনাকে এভালুয়েট করতে হবে। এর জন্য আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। তো আমরা যখন গুগল অ্যাডস নিয়ে কাজ করবো তখন আমরা ইউটিউব সহ অন্যান্য অ্যাডস নিয়ে কথা বলবো ইন ডেপথে, ঠিক আছে? এখন এখানে আর কিছু বলার নাই। এখন আমি যেটা করব, আমি আপনাদেরকে একটা লিংক দিচ্ছি, আপনারা সবাই এই লিংকটাতে জয়েন করবেন। লিংকটাতে জয়েন করার পর আমাকে জানাবেন, আমি এই লিংকে আপনাদেরকে একটা ফাইল দিব। হ্যাঁ, এটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক, জয়েন করে আমাকে একটু জানাবেন আপনারা জয়েন করছেন, তাহলে আমি 2টা ফাইল দেবো এখানে, এবং তারপরে আমি বলছি আপনারা কি করবেন। স্যার আমাদের অ্যাটেন্ডেন্সটা কখন নেওয়া হবে? অ্যাটেন্ডেন্স তো নিয়ে নেব ভাই, এখনই নিয়ে নেব। হ্যাঁ ভাইয়া, জয়েন তো করেছি ওই গ্রুপটাতে। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি, সবাই একটু জয়েন করলে আমি হচ্ছে আপনাদেরকে 2টা ফাইল দিব। একটা হচ্ছে আপনাদের কোর্স মডিউল, হয়তো অনেকে আপনার ইউনিভার্সিটি থেকে নিয়ে নিয়েছেন, আর যারা নেননি তারা এখান থেকে নিয়ে নেবেন। আর একটা হ্যাঁ না বল না ভাইয়া, ওই গ্রুপে হচ্ছে আমার জয়েন, এটা না ওই যেটা আর কি গ্রুপ যেটা ফেসবুকে, ওইখান থেকে নিতে বলেছিলেন, কিন্তু ওখানে হচ্ছে আমার পেন্ডিং করে রেখেছে।
ফেসবুক মানে গ্রুপ থেকে নিতে বলেছিলাম, ফেসবুক গ্রুপ থেকে নিতে বলিনি আপু, ওই যে এনএডিপির সাইট থেকে নিতে বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা, সাইট থেকে। আচ্ছা, আমি এটা বুঝতে পারি না, মিস করে ফেলেছি আর কি। ঠিক আচ্ছা আছে আচ্ছা। ভাইয়া। আর এখন তো সেটা গ্রুপে পেয়ে যাব না, হোয়াটসঅ্যাপ গ্রুপে? হ্যাঁ আমি এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা সবাই জয়েন হলে নিলে আমি দিই, তাছাড়া আসলে বারবার অনেকেই পরে জয়েন করবে, তখন আবার এটা আমাকে দিতে হবে। না, আচ্ছা বুঝতে আপনি সবাই পেরেছি। জয়েন করেছেন? আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে। আচ্ছা ভাইয়া, ক্লাস মিস হলে কি পরবর্তীতে ক্লাসের ভিডিও পাওয়া যাবে? আচ্ছা এই বিষয় নিয়ে বলছি আমি আপনাদেরকে এই যে একটা ফাইল দিয়েছি, যে ফাইলটা আমি এতক্ষণ পড়ালাম, আপনারা যে কাজটা করবেন, আমি আপনাদেরকে আহ, এখন কটা বাজে? 5:21 বাজে, তো 10 মিনিট সময় নেন, 5:30-এর মধ্যে আপনারা এটা করে ফেলেন, ঠিক আছে? তাহলে 5:30 এবং 5:30 না, আমরা হচ্ছে 5:35 থেকে শুরু করবো। এর মধ্যে আপনাদের নামাজের ব্রেক হচ্ছে 5 মিনিট, এবং করার পর আপনারা যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে জানাবেন। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। আর আমি হচ্ছে তারপরে হচ্ছে একটা পিডিএফ ফাইল দিচ্ছি, এটা হচ্ছে আপনাদের কোর্স মডিউলটা। যদি এই মডিউলটা আমরা ফলো করব না, আপনাদের টেনশন করার কিছু নেই, আমরা এর থেকে ইনডেপথে ক্লাস করব। ভাই আমি মনে হয় কোনো কারণে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে গ্রুপে নাই। হোয়াটসঅ্যাপে কি গ্রুপ খুলছেন? আমি হিসেবে আচ্ছা আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই? জি ভাইয়া। আচ্ছা আমি হচ্ছে আপনাদেরকে আবার দিচ্ছি। না আমাদের 2 ঘন্টার ক্লাসে আসলে আলটিমেটলি কোনো ব্রেক নেই, আমরা 4 ঘন্টার ক্লাসে একটা মাঝখানে ব্রেক দিতাম, যেহেতু আপনাদের 2 ঘন্টার ক্লাস, এখানে আসলে কোনো ব্রেক নেই। আপনি এই ফাইলটা ডাউনলোড করেন এবং ডাউনলোড করে হচ্ছে আপনি এটা পড়ে দেখেন, ঠিক আছে? একবার করে অ্যাটলিস্ট গো থ্রু করেন। আমি সবার উদ্দেশ্যেই বলছি, আপনারা ফেলে রেখেন না। এটা যদি আসলে এখন পড়েন, তাহলে পরবর্তীতে যে আপনাদের বুঝতে আসলে একটু ইজি হবে, বা কোনো কনফিউশন থাকলে আপনারা আমাকে কোশ্চেন করতে পারবেন। কারণ এই কোর্সটা আমি হচ্ছে অন্যান্য সময় আমি 4 ঘন্টা এটা নিয়ে আসলে কথা বলি, 4 ঘন্টার ক্লাসে অ্যাটলিস্ট 2-2.5 ঘন্টা কথা বলি, কিন্তু আপনাদের কিন্তু 20-40 মিনিট আমি এটা বলছি। তো আপনারা যারা হচ্ছে একটু আসলে কুইক লার্নার, বা একটু হচ্ছে মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, বা আপনাদের কনসেপ্ট একটু ভালো, তারা হয়তো খুব সহজেই ধরতে পারবেন, কিন্তু অনেকেরই কিন্তু এই সমস্যা থাকবে, বিষয়গুলো অনেকের কাছেই নতুন। তো তারপরে আপনারা সবাই একটু এই জিনিসগুলো দেখেন। আমরা হচ্ছে 4:35 থেকে 5:35 থেকে আবার শুরু করবো। আপনি কি সবাই দেখছেন? জি ভাইয়া দেখছি। জি ভাইয়া দেখছি। হ্যাঁ প্রবলেম থাকলে আমাকে বলবেন। জি অবশ্যই। হ্যাঁ
হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আপনাদের কোনো কোয়েরি আছে? কিছু বুঝেন নাই বা কোনো কিছু জানার? না ভাইয়া, কোনো কোয়ারি নেই। না ভাইয়া। তবে এটা লিড যে এলইডিপির যে এটা ছিল, লিড জেনারেশন ছিল। এখানে কি লিড জেনারেশন প্লাস ওয়েব রিসার্চ টাইপের কিছু দেখানো হবে? আমি আপনার কোশ্চেনটা বুঝিনি, আবার একটু বলেন। মানে আমাদের এই কোর্স মডিউলে কি লিড জেনারেশন প্লাস ওয়েব রিসার্চ বা ডেটা এন্ট্রি টাইপের কিছু দেখানো হবে? আর ডেটা এন্ট্রিটা দেখানো হবে না ভাইয়া, কিন্তু হচ্ছে লিড কিভাবে জেনারেট করতে হয় এটা আমরা দেখবো। অবশ্যই এটা ডিজিটাল মার্কেটিং এর খুব প্রয়োজনীয় একটা অংশ। আর ফেসবুক মার্কেটিং যেটা, সেটার মধ্যে কি যে ফেসবুক বুস্টিং বা কিভাবে ক্যাম্পেইন করে প্রমোট করে এগুলো দেখানো হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আপনারা আমাকে একটু বলেন আপনাদের, আচ্ছা ফ্লাইট থেকে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা আমি ধরে নিচ্ছি নেই, যেহেতু আপনারা সবাই চুপ করে আছেন। আপনাদের এখানে ফ্লাইট নিয়ে একটু কথা বলেন। অর্গানিক এটা বোঝেন নাই? আচ্ছা আমি আপনার কোশ্চেনটা আসলে পুরোটুকু বুঝি নাই, তবে আমি যতটুকু আসলে আপনাকে মানে ফ্লাইট 5 অর্গানিকের যে টপিকস নিয়ে কথা বলছিলেন, ওটা হয়তো আমি মানে গেট করতে পারিনি, আমার একটা আবার আরেকবার বলে দেন। আচ্ছা দেখেন, আমাদের হচ্ছে আমরা যখন গুগল সার্চ করি তখন গুগল না, যে কোনো সার্চ ইঞ্জিন, সেটা হতে পারে গুগল, সেটা হতে পারে ইয়াহু বা বিং, যে কোনো সার্চ ইঞ্জিন আমাদেরকে দুই ধরনের রেজাল্ট শো করে। একটা হচ্ছে পেইড রেজাল্ট এবং একটা হচ্ছে সার্চ রেজাল্ট। আমি যখন গুগলে আসছি তখন আমি কি করছি, আমি যে রেজাল্টটা দেখছি, এখানে যদি আপনি টাকা দেন গুগলকে, যে ধরেন আপনি বললেন যে আপনার হচ্ছে একটা ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে আপনি ফিনান্স নিয়ে লেখালেখি করেন, আপনি গুগলকে টাকা দিলেন যে ভাই কেউ যদি তোমাকে ফিনান্স নিয়ে কোয়েরি করে, তুমি তাহলে যে রেজাল্টটা ভিজুয়ালাইজ করবা বা যে রেজাল্টটা জেনারেট করবা, সেটাকে আমরা বলি হচ্ছে সংক্ষেপে এসিআরপি বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই এসিআরপিটা আমাকে একদম সবার প্রথমে রাখে, কারণ প্রথমে থাকলে সেখানে আসলে অডিয়েন্সের ক্লিক করার রেশিওটা বেশি থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনি গুগলকে টাকা দিলেন, তাহলে গুগল আপনাকে দেখাচ্ছে, এটাকে আমরা বলছি পেইড রেজাল্ট। সে যে ওই প্লেসে আসছে, সে আসছে কিভাবে? পেইড একটা ক্যাম্পেইনের মাধ্যমে, টাকা দিয়ে। আর যদি আপনি পেইড রেজাল্ট না করেন, গুগলকে যদি টাকা না দেন, তাহলে আপনি যদি ওইখানে প্লেস করেন, তাহলে আপনি যে ওয়েতে প্লেস করলেন এটা হচ্ছে অর্গানিক রেজাল্ট। আপনি উইদাউট কোনো কস্ট বা উইদাউট কোনো পে ছাড়াই আপনি হচ্ছে ওই প্লেসটা অ্যাচিভ করছেন, এবং এই প্লেসটা অ্যাচিভ করার জন্য কাজ করা, এবং এই কাজটাই হচ্ছে এসইওর কাজ, যে কাজটা আমরা শিখব। ঠিক আছে, এখন আমি হচ্ছে হ্যাঁ ওয়েলকাম ভাই। এখন হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট একটা জিনিস জানাতে চাচ্ছি আপনাদের কাছে। ধর আমরা এখানে আসলে ডিজিটাল মার্কেটিং এর আমাদের সবচেয়ে বড় তিনটা আসলে চ্যাপ্টার হচ্ছে এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং হচ্ছে গুগল। এই তিনটা জিনিস নিয়ে আমরা খুব বেশি কাজ করব। তো এই তিনটার মধ্যে কোন জিনিসটাতে আপনাদের ইন্টারেস্ট বেশি, বা কোন জিনিসটা প্রথম থেকে শুরু করলে ভালো হয় বলে আপনারা মনে করেন? ভাইয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং। জি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং তে ভালো হয়। জি ভাই, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হলে একটু ভালো হয়, ইন্টারেস্ট আছে, একটু কিছু জানি, আর একটু শিখতে পারবো ভালো। আচ্ছা আমি জানি আপনারা এই কথাই বলবেন, একদম অনেস্টলি বলছি, আমি জানি। আমি আসলে সবাইকে জিজ্ঞাসা করে অবস্থা, এবং আমিও 2016 সালে আমি এই কোর্সটা করেছিলাম, এবং তখনও হচ্ছে আমারও এইটারই আগ্রহ ছিল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বাট আপনাদের জন্য সবচেয়ে আসলে বেনিফিটেড হবে যদি আপনারা এসইওটা শেখেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা ভালো হয় এটাই ভালো হয়। এসইওটা প্রথমে শুরু করলে এটা ভালো সম্ভবত। না কেন বলছি, এর মধ্যে কি প্রোফাইল কি ফোরাম পোস্টিং, বুকমার্ক বা
এগুলো কি দেখাবেন এই টাইপের কিছু? একদম এসইও এর বেসিক আমরা যেটাই শুরু করব এসইও এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই দুইটা আমরা হচ্ছে প্রথম দিকে শুরু করব। প্রথমে যদি এসইও শুরু করি, সেকেন্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর প্রথমে যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু করি, এরপরে হচ্ছে এই দুটার আমরা হচ্ছে একদম বিগিনার লেভেল থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত সবকিছু করব। ভাই আপনার এক্সপেরিয়েন্স থেকে মানে যা শিখাইলে মানে প্রথম শিখলে ভালো হবে, হ্যাঁ ওই ব্যাপারে আমি আসলে ওইগুলো বলছি, আমি আসলে আমাদের সবারই একটা প্রফেশনাল, কিন্তু যতই আমরা এখানে ক্লাস করি আমি ওখানে প্রফেশনালি কাজ করছি। তো আমাকে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে আমার ব্যাচ থেকে স্টুডেন্ট ফল না করে। এবং শুধু আমি না, আমার মতো যারা ট্রেনার আছে প্রত্যেকেরই কিন্তু এই একটা গোল থাকে। কারণ আমার এখানে যদি স্টুডেন্ট ফল করে, অবশ্যই আমার কোম্পানির কাছে আমাদের জব দিয়ে করতে হবে যে তোমার স্টুডেন্ট কেন ফল করছে। এবং দেখেন আপনারা এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে কিন্তু আমি পুরো একটা নতুন ব্যাচ শুরু করছি, সেখানেও তারা বলছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারা শিখতেছে। এবং আমি একটা জিনিস দেখছি, এসইও কিন্তু একটু কঠিন, খুব সহজ না। সোশ্যাল মিডিয়া খুব সহজ জিনিস, আপনারা খুব সহজেই ধরে ফেলতে পারবেন। কোনো আসলে মেকানিজমের খুব বেশি কিছু নাই, টুলস ব্যবহার করা শিখাই দিলে আপনারা খুব খুশি হয়ে যাবেন, ভাববেন আপনারা হচ্ছে ফেসবুক মার্কেটিংটাই শিখে গেছেন। কিন্তু সোশ্যাল মিডিয়া এরকম কিছু না, সোশ্যাল মিডিয়া খুব জটিল, কাজ করতে করতে কাজ হবে না, পারবেন না, বিরক্ত লাগে, অনেক ঝামেলা হয়, স্টুডেন্ট ফল করে। কিন্তু যেহেতু আপনারা ফ্রিল্যান্সিং করবেন, সোশ্যাল মিডিয়ার দিকে সবাই যাচ্ছে, ওই মার্কেটটা কিন্তু খুব বেশি ক্লান্তি হয়ে যাচ্ছে। কারণ আপনারা যদি সোশ্যাল মিডিয়া নিয়ে ফ্রিল্যান্সিং করতে যান, আপনারা খুব কম্পিটিটিভ একটা মার্কেটিং এ যাবেন। যদি এসইও নিয়ে কাজ করেন তাহলে আপনারা হচ্ছে এখান থেকে একটা ভালো কিছু জেনারেট করতে পারবেন বলে আমি মনে করি। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে খুব বেশি আসলে এফোর্ট বা স্কিলের প্রয়োজন হয় না, খুব সহজে শিখতে পারবেন। আমি প্রেফার করি হচ্ছে সোশ্যাল মিডিয়া, সরি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। জি ভাই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। জি ভাই, আমাদের যারা সিনিয়র আছে আমি এদের সাথে কথা বলছি, এরা বলছে এসি এটা মজার একটা জায়গা এবং আর্নিংটাও নাকি ভালো। আমি বলতে চাইছিলাম একবার বলিনি। না না, এসিও অবশ্যই একটা হচ্ছে খুব ডিমান্ডেবল, কিন্তু পাশাপাশি আপনাদেরও তো আসলে ইন্টারেস্ট থাকতে হবে যে আগে কোনটা। কারণ অনেকে এখানে আসছেন সোশ্যাল মিডিয়া, যেহেতু আমরা জানি না, আপনি যেটা প্রেফার করবেন সেটা আমাদের জন্য ভালো হবে। ভালো হবে। আচ্ছা দেখা যাক কোনটা দিয়ে শুরু করি। নেক্সট ক্লাস থেকে আচ্ছা আপনারা যেটা করবেন, নেক্সট ক্লাস থেকে অবশ্যই আপনারা হচ্ছে ডেস্কটপ থেকে ক্লাস করার চেষ্টা করবেন। হ্যাঁ, তো নেক্সট ক্লাস থেকে আমরা একদম প্র্যাকটিক্যাল সেশনে চলে যাব। আমরা যে ক্লাসটা করব এটা আমরা ক্লাসেই প্র্যাকটিস করব। এখন 2 ঘন্টার ক্লাসে এটা আসলে কতটুকু ইফেক্টিভ ভাবে আমরা করতে পারবো আমি জানি না, কিন্তু আমরা ক্লাসের কাজগুলো ক্লাসেই করব। হোমওয়ার্কের মধ্যে আমরা যাব না একদম। ইনকেস যদি হোমওয়ার্কের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা হোমওয়ার্ক নিয়ে কাজ করব। জি ভাই, এটাই ভালো হবে। না, হোমওয়ার্ক আসলে আমি দিয়ে দেখছি কোনো লাভ হয় না, দুজন করে কিন্তু সবাই আসলে করতে চায় না। কিন্তু ক্লাসে আপনারা সবাই থাকবেন তো, ইনস্ট্যান্ট করলে ওই কাজটা হয়ে যায়। কাজটা হচ্ছে ব্যক্তিগত হচ্ছে, মানে আমি যদি করি হোমওয়ার্কটা তাহলে আমার বেনিফিট হবে। হ্যাঁ, আমি ফাঁকি দিলে আমার লস। এটা আগ্রহ আছে তারা অবশ্যই কাজটা করবে আশা করি। না, অনেকটা কাজ আর অনেক আগ্রহ থাকলে অনেক সময় হয় কি যে দেখেন আপনারা এখানে আসলে এখন এমন একটা লেভেলের আপনারা সবাই ট্রেনি, যারা হচ্ছে এর বাইরেও আপনাদের অনেক রেসপন্সিবিলিটি থাকে, অনেক কাজ থাকে। আপনারা কেউ ভার্সিটিতে পড়াশোনা করতেছেন, দেখবেন অ্যাসাইনমেন্ট থাকে, সেমিস্টার ফাইনাল থাকে, এবং সেইখানে যদি আপনি সেমিস্টার ফাইনালে যদি খারাপ রেজাল্ট করেন আপনার বাবা কিন্তু আপনাকে বকা দিবে। ডিজিটাল মার্কেটিং এ আপনি খারাপ করলে আপনি বকার কেউ নাই। আপনি অফিসের কাজ যদি না করেন আপনার বস আপনাকে ট্যাকল করতে পারে, কিন্তু এইখানে আসলে খুব একটা হবে না, এই পাওয়ারটা একটু কম থাকে। ডিজিটাল মার্কেটিংটা ফেসবুক বা এসইওটা একটু পরে ধরলে একটু ভালো হতো, ডিজিটাল মার্কেটিংটা করলে একটু ভালো হতো। না, সবই ডিজিটাল মার্কেটিং এর অংশ। আমাদের অংশ, আমাদের হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং বা লিঙ্কডইন মার্কেটিং, এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অংশ। আমি যদি একটু ইন্টারাপ্ট করি ভাইয়া, সেটা হচ্ছে যে আমাদের যারা সিনিয়ররা আছেন আর অবশ্যই আমাদের ট্রেনার ভাইয়া প্রফেশনাল লেভেলে কাজ করতো, ওনারা মার্কেট প্লেসটা বোঝে।
আর আমাদের আদ্যপান্তটাও জানে যে আমরা এজ স্টুডেন্ট একবারে ট্রেনি, আমরা কোন জায়গাটা গেলে ফল করবো, কোন জায়গাটায় থাকলে আমরা একবারে সাস্টেইন করতে পারবো। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে ভাইরা যেহেতু প্রেফার করছে, আমরা ইমোশনালি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রতি ডেভোটেড না হয়ে আমরা এসইউটাকেই প্রেফার করি, সেটা আমাদের বৃহত্তর স্বার্থের জন্য। হ্যাঁ ইয়েস ভাই, আমি এটাও প্রেফার করি, এসইউটা আগে করা হোক। যে সোশ্যাল মিডিয়ার প্রতি আপনাদের ঝোঁক থাকে কারণ কি এটার সাথে আপনারা খুব রিলেটেড, নিজেদের একটা ইন্টারাকশন আছে। আপনারা এখনো ক্লাস থেকে বের হয়ে ফেসবুকে অনেকেই হয়তো একবার চেক করবেন, তাই না? জি অবশ্যই, আমাদের আবার বিজনেস পেজ আছে তো করলে আর কি ওইভাবে ইমপ্রেশন পাই না বা ওইভাবে কি যায় না, তো এইগুলো অনেক ল্যাকিংস থাকে। কিভাবে ক্যাম্পেইনটা করলে বেশি যায়, রিচ করে না, এই প্রবলেম গুলো আর কি ফেস করতেছি বর্তমানে। এই জন্য আর কি আমি একটা কথা বলছিলাম, সমস্যা নেই, সবাই যদি এসইওতে আগে যায় তাহলে এসি দিয়ে শুরু করা যায়। ঠিক আছে, আমরা দেখি। আমরা নেক্সট ক্লাস তো হচ্ছে কালকে তো ফ্রাইডে, স্যাটারডে থেকে আমাদের শুরু হবে। অবশ্যই আপনারা হচ্ছে যেটা করলে আপনাদের ভালো হবে, আসলে এটা দুইটা করলেই ভালো হবে, দুইটাই শিখবেন, একটা আগে আর পরে। তো কিন্তু আমাদের আরেকটা বিষয় থাকে যে আপনাদের শুধু এখানে শিখালেই হবে না, আপনাদের সার্টিফিকেটটাও দিতে হবে। ঠিক আছে, আপনাদের অনেকের এখানে আসছেন সার্টিফিকেট দেবেন, এবং সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাদের মার্কেট প্লেসেও কাজ করতে হবে। একটা কোম্পানির কাছে ইমপ্রেশন থাকে, আপনারা ভালো করলে আমার কোম্পানি বলবেন আমি একদম ভালো ট্রেনার। আপনারা যদি খারাপ করেন কোম্পানি কিন্তু আমাকে ইভালুয়েট করবে না, আমি আসলে খুব ভালো ট্রেনার না। তো আপনাদের পারফরমেন্সের উপর আমার পারফরমেন্সটা ডিপেন্ড করে। তো আমি আসলে চাইবো যে আপনাদেরকে মার্কেট প্লেস থেকে আর্ন করানোর জন্য আসলে যে প্রসিডিউরে যাওয়া দরকার, ঠিক আছে, সবকিছু মিলেই কাজ করবে। আপনারা আসলে টেনশন করার ক্ষেত্রে কিন্তু ক্লাসে একটু হেডফোনটা রাখবেন, আমার সাথে কমিউনিকেট করবেন এবং ডেস্কটপ দিয়ে ক্লাস করবেন। আমি বেশ কয়েকবার বলছি, বারবার বলছি, এই জিনিসটা একটু মেইনটেইন করুন। আচ্ছা ভাই, কেউ হোয়াটসঅ্যাপে ফাইলটা আরেকবার সেন্ড করতে হবে না? আমি একটু লেটে জয়েন করছি। উপরে স্ক্রল করলেন তাহলে তো না আসবে না, স্ক্রল করলে আসবে না। আচ্ছা আমি একটা ফেসবুক গ্রুপ দিয়ে দিচ্ছি, আপনাদের গ্রুপটাতেও জয়েন করবেন। আমি হচ্ছে আপনাদেরকে গ্রুপে ফাইলটা দিয়ে দেবো, সমস্যা হবে না। এটা করলে আরো বেটার হয়, অ্যাকাউন্ট থাকবে, যে কেউ জয়েন করলে দেখতে পারবে। হ্যাঁ, ওইখানে হচ্ছে আমি কিছু ফাইল ছিল ওগুলো আমি আসলে রিমুভ করে দিয়েছি, কারণ আপনারা এখন ওই ফাইলগুলো নিয়ে নাড়াচাড়া করলে কনফিউজ হয়ে যাবেন। কারণ আমার আসলে সব ব্যাচের স্টুডেন্ট একটা গ্রুপে রাখছি, তো এটা আমি পরবর্তীতে আবার ডিলিট করে দিই। ভাইয়া একটা রিকোয়েস্ট করি যে আপনি যে নোট 15 ঢাকা টিএম 112 যে গ্রুপটা আছে সেটা একটা পিকচার দিতে পারেন, কারণ আমরা অনেক প্রফেশনাল অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ মেনটেন করি, তো ওইটা দিলে মানে আমরা ইজিলি ধরতে পারবো যে এটা আমাদের। ঠিক আছে, এইমাত্র একটা বলে একটা পোস্ট করে ফেলছিলাম, আমার অফিসের ইয়াতে না করে। আচ্ছা ভাই, আমি দিয়ে দিব। আসলে আমারও এরকম আপনাদের যেটা কথা বললেন, আমারও হচ্ছে অনেকগুলো গ্রুপের সাথে আমারও থাকতে হয়, যার কারণে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে খুব একটা বেশি টাইম স্পেন্ড করিনি, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আমার কোনো পোস্ট দেখবেন না। আপনাদের রিপ্লাই গুলো, আপনারা যে আসলে কোনো যদি ফিডব্যাক দেন, এগুলো হচ্ছে শিমু আপু আপনাদেরকে রিপ্লাই করে, এবং এটা কিন্তু আমাদের অফিসিয়াল, অফিসের বেশ কয়েকজন লোক এখানে ইনভলভ থাকে। অনেকেই চেক করে, আপনাদের অ্যাক্টিভিটিস চেক করে, আপনার ক্লাসে ঠিকমতো আসছেন কিনা সেই জিনিসগুলো দেখে, এবং আপনাদের পাশাপাশি আমিও আসলে আপনাদেরকে ঠিকমতো ক্লাস নিচ্ছি কিনা এই জিনিসগুলো কিন্তু এখান থেকে আসলে ইভালুয়েট করা হয়, ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি খুব একটা রেসপন্স করি না, বা ফেসবুকেও রেসপন্স করি না। আপনারা যদি আমার সাথে কেউ কমিউনিকেট করতে চান, আপনারা হচ্ছে আমাকে একটু ওভার ফোনে কল দিয়ে জানাবেন, ঠিক আছে? আর ভাইয়া যেটা বলছেন সেটা আমি করে দিব। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স করেন। হ্যাঁ, সবাই একটু মাইক্রোফোনটা অফ রেখেন, যাকে কল করবো সে একটু রেসপন্স করবে। আর আপনারা সবাই আমাকে একটু ভাইয়া বলে কল করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এমডি হাসান আল বান্না। ইয়েস ভাই, আছি প্রেজেন্ট। দেন হচ্ছে আপনার মাহফুজা আরিহা, আবু নাইম, আব্দুল কাদের, মাহমুদা হক শিফা, এমডি শামসুদ্দিন,
এমডি আল আদনান। জি ভাই আছি। ইয়েস ভাইয়া। সুমন চ্যাটার্জি। আছি ভাইয়া। আব্দুল আজিজ। জি আছি ভাইয়া। ওমর ফারুক। আদিয়া ফেরদৌস। জি ভাইয়া আছি। মুনজারিন জান্নাত। জি ভাইয়া আছি। সানজিদা আফরোজ। এলামনি। প্রিয়াঙ্কা পরমাণিক প্রিয়া। রুবেল মিয়া। মাহমুদুর রহমান বা এমডি মাহমুদুর রহমান। রাজীব মাহমুদ রিজন। হালিমা দুদুল লুবনা। শুভ্র মজুমদার। ফাহিম হোসেন। সাইফুর রহমান সুহাগ। প্রেজেন্ট ভাইয়া। সুব্রত কুমার পল। তৌহিদুল ইসলাম। ইফতেখারুল ইসলাম। এমডি বিকাশ। লুবনা। আচ্ছা, ইফতেখারুল ইসলাম। এমডি রিফাত। আবু সিনা এমডি তুষার। নিলয়। রবিউল আলম। এমডি নাফি আহমেদ। সিকদার মুস্তাফিজুর আল ফাহাদ। রাব্বি ইসলাম। আবু বকর সিদ্দিক।